ওকে, আমরা হচ্ছে লাইভে। আমি এটা একটু আমার প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে লাইভে ওকে। চলে আসছি। হ্যাঁ, আপনাকে আহ, আমি আহ, আমি শেয়ার করিনি এখনো। দাঁড়াও। আচ্ছা ভাইয়া, ওই আপনাকে লিংক দিয়ে ওই দেওয়া হবে, ফোনে আপনি নেট একটু পাচ্ছে শেয়ার না। করে দিয়েন। আপনার প্রোফাইল থেকে লিংকটা হচ্ছে লিংকটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এখন। লিংকটা হচ্ছে যে আপনি শেয়ার করে দিয়েন, তাহলেই হবে। আমার প্রোফাইল থেকেও শেয়ার হয়ে যাবে, তুমি কি সমস্যা তোমার নেই, বাকি প্রোফাইল থেকে জিনিসগুলো। এসেছো না গ্রুপ থেকে? না ভাইয়া, গ্রুপ পেজ থেকে এসেছি ভাইয়া। আপনাকে এই যে ভাইয়া মেসেজ পাঠানো হয়েছে, দেখেন একটা লিংক পাঠিয়ে দিয়েছে আমাদের টেকনিক্যাল কমিটি। ও আপনি আচ্ছা। একটু হুম হুম হুম। লিংকটা হচ্ছে যে, হ্যাঁ, এই যে লিংক চলে গেছে। আচ্ছা, আমাদের সাথে লাইভে অলরেডি 13, 14, আমাদের 15 একটু জন দেরি যুক্ত হচ্ছে, হয়ে গেল আমরা একটু। নাকি আসতে? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, পেয়েছি। আমরা একটু 10 মিনিট লেট হয়ে গিয়েছে। আমরা হচ্ছে যে আর কয়েকজন যুক্ত হলে আমরা শুরু করে দিব। ওকে। কেমন আছো? তোমার ঈদ কেমন গেল আগে সেটা শুনি। না ভাই, আপনার কথার আগে আমি একটু হোস্ট ভাই, আমি একটু শুরু করে নিই প্রথমে। আচ্ছা, আসসালামু না, আলাইকুম যখন দর্শক আরেকটু আসবে তখন তুমি বলো। আচ্ছা ভাই, ঈদ ভাইয়া হচ্ছে আমি বাসা থেকে বের হই নাই। নর্মালি হচ্ছে যে এই ঈদে আমি খুব হ্যাপি। নর্মাল ঈদে হচ্ছে আমি বের হইতে পারি না, এই ঈদেও আমি বের হতে পাইনি। তো খুব ভালো ঈদ গেছে। আপনার ঈদ কেমন গেছে ভাইয়া? আমার রমজান মাস আর ঈদের মধ্যে কোনো পার্থক্য পাইনি আর কি, সেমাই ছাড়া। শ্যামাই ছাড়া, জি ভাই, এটা একটা ভালো হ্যাঁ। বিষয়। আরেক আরেকটা হয়তো মনে হয় ভাইয়া, ঈদের মধ্যে নর্মাল ঈদে মনে হয় প্রচুর স্টুডেন্ট আসতো বাসায় বাসায় এসে একটা হামলা দিত। এবছর মনে হয় হামলা দেওয়াটা হয় নাই স্টুডেন্টদের। না হ্যাঁ, এখন যেটা হতো, আমি তো ভাড়া বাসায় থাকতাম বা এখনো ভাড়া বাসায় থাকি। তো এ কারণেই আমার বাসা অনেক স্টুডেন্ট নাও চিনতে পারে। তবে যেটা মিস করব এবছর, যেহেতু আমি রাজশাহীতে পড়াই, তো প্রচুর চাপাইয়ের স্টুডেন্ট থাকে। তুমি জানো যে রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। তো ম্যাক্সিমাম মানে আম খাওয়ার, আর কি বলবো, যে আমি বিলিয়েও শেষ করতে পারতাম না, সেটা মনে হয় এবছর একটু মিস করব আমি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরাও মিস করবো। আমিও ভাবছিলাম যে এবার যেহেতু আপনার সাথে রিসেন্টলি অনেকদিন ধরে পরিচয়, যে বলবো যে ভাই আমটা একটু পাঠিয়ে দেন, আমটাম হচ্ছে যে একটু খাবো। বাট এবার হচ্ছে যে আমের সবকিছু মিস। আমাদের সাথে ভাই অনেকেই যুক্ত হয়েছে, তো আমরা হচ্ছে যে আমাদের লাইভ শুরু করে দেই। তো ওকে। আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েট করা ডক্টর ফাহাদ ভাই। এবং ফাহাদ ভাই এখন বর্তমানে রাজশাহীতে আছেন। রাজশাহীতে ওনার একটা বায়োলজির একাডেমি রয়েছে, ফাহাদ বায়োলজি একাডেমি, যেখান থেকে গত বছর প্রায় 250-এর অধিক স্টুডেন্ট চান্স পেয়েছে, আমি যদি ভুল না বলে থাকি। এবং এককভাবে যে একজন টিচারের কাছ থেকে স্টুডেন্ট চান্স পাওয়ার সংখ্যার দিক থেকে এটা বাংলাদেশে সবচেয়ে বেশি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারবো যে বাংলাদেশে অন্য কোনো শিক্ষক হয়তো নেই যার একাডেমি থেকে, একজন একাডেমি থেকে এত স্টুডেন্ট চান্স পায়। হয়তো অনেক কোচিং সেন্টার থেকে 1,000 2,000 চান্স পায়, বাট হচ্ছে যে এককভাবে পড়িয়ে এত স্টুডেন্ট চান্স পাওয়ার কৃতিত্ব মনে হয় শুধুমাত্র ফাহাদ ভাইয়ের। এবং উত্তরবঙ্গের মানে রাজশাহী চাপাই নবাবগঞ্জের মানুষের বায়োলজির আশা ভরসার প্রতীক হচ্ছে ফাহাদ ভাই। ফাহাদ ভাই হচ্ছে প্রায় 10 বছর ধরে স্টুডেন্টদের সাথে যুক্ত আছে। এবং আমি আমার গ্রুপের মাধ্যমে তোমাদের যেহেতু বায়োলজি রিলেটেড জ্ঞান বা মেডিকেল অ্যাডমিশন রিলেটেড নানা টিপস শেয়ার করি, তা আমি চিন্তা করলাম এখানে একজন যে প্রফেশনাল, যে অনেক বছর ধরে স্টুডেন্টদের এই দিকটা দেখছে এবং এই আশা ভরসার প্রতীক হয়ে আছে, সেই ফাহাদ ভাইকেই কেননা আমরা নিয়ে আসি। ভাইয়া অনেকদিন রয়্যাল একাডেমির সাথে যুক্ত ছিল, এখনো খুব সম্ভবত ভাই রাজশাহী রয়্যালের সাথে যুক্ত আছে। আমি রাজশাহী রয়্যালের অনেকগুলো পোস্টার দেখলাম, সেখানে লেখা রয়্যালের শ্রেষ্ঠ শিক্ষক, মানে ভাইয়া হচ্ছে রয়্যালের ওয়ান অফ দ্য বেস্ট টিচার। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের লাইভ এপিসোডে, প্রথম লাইভ এপিসোডে ভাইয়ার মতো একজনকে আমরা আনতে পেরেছি। এজন্য আমি অনেক 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 হ্যাপি। ভাইয়া আপনাকে অনেক স্বাগতম আমাদের লাইভ এপিসোডে। ধন্যবাদ সাদাব, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি যেটা বলতে চাই, আমাকে কি সোজাসুজি দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া, আগে এটা বলো। আপনাকে
একদম সোজাসুজি দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমে আমি 3টা কারেকশন করব। নাম্বার 1, রাজশাহীতে আমার একাডেমি, বাট আমি এখন আছি দিনাজপুরে। ওকে। 2 নাম্বার, 2 নাম্বার কারেকশন হচ্ছে আহ, সে- আহ, সেটা হচ্ছে এককভাবে এতগুলো স্টুডেন্ট চান্স পায়নি আমার এখান থেকে, টোটাল রাজশাহী থেকে এরকম পেয়েছে। আমার কাছ থেকে প্রায় 80 জনের মতো এবছর চান্স পেয়েছে। তবে টপ যারা, যেমন রাজশাহী কেন্দ্রে যে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশে যে দশম 23তম, এই স্টুডেন্ট গুলো কিন্তু আমার কাছে বায়োলজি পড়েছে। আচ্ছা, যাই হোক, এখন আমি তো জিজ্ঞেস করেই ফেলছি যে ঈদ কেমন গেল। তো আর কোনো প্রশ্ন ছিল? না ভাই, আর কোনো প্রশ্ন ছিল না, বাট 80 জন স্টুডেন্ট এককভাবে চান্স পাওয়াও কিন্তু ভাই অনেক বড়। যেমন আমিও স্টুডেন্ট পড়াই, দেখা যায় যে কোচিং সেন্টার গুলোয় যেমন 10, 15, 40, 50 হাজার স্টুডেন্ট এক এক জায়গায় পড়ে, আমাদের কাছে তো দেখা যায় স্টুডেন্ট সংখ্যা কম। যেমন আপনার কম কাছে থাকে, স্টুডেন্ট হ্যাঁ। সংখ্যা হয়তো 1500 থেকে 2000 হয়তো হবে, অ্যাডমিশন টাইমে আরো কমে যায়, কারণ অ্যাডমিশন টাইম স্টুডেন্টরা মেইনলি অ্যাডমিশনে এত হয় কোচিং না, হ্যাঁ। অ্যাডমিশন টাইমে মেইনলি স্টুডেন্টরা কোচিং এ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এইখান হুম, থেকে হুম। 80 জন স্টুডেন্ট চান্স পাওয়াও কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। না, সেটাই আলহামদুলিল্লাহ, সবই উপরালার ইচ্ছা। আর সবচেয়ে বড় কথা, আমার একক প্রচেষ্টায় তো আর ওরা চান্স পায়নি, বিকজ আমি শুধুমাত্র বায়োলজিটা দেখেছি। আর ইন্টারমিডিয়েটে তো তারা বিভিন্ন জায়গা থেকে পড়েছে, পাশাপাশি কেমিস্ট্রি, সবারই ক্রেডিট আছে। কিন্তু ওই যে বলে না যে এখন আমার, তাই তো, ক্লাস 9-10-এ ওই স্টুডেন্টটার যে টিচার ছিল, সে চান্স পাওয়ার পর কিন্তু 9-10-এর টিচারটাও গর্ব করে যে না, আমার স্টুডেন্ট চান্স পেয়েছে। তো ব্যাপারটা এরকম। তো আলহামদুলিল্লাহ, ভালোই লাগে আসলে। এই। ভাইয়া, আমাদের সাথে লাইভে অলরেডি 81 জন যুক্ত হয়েছে, মানে আমাদের ছোট প্ল্যাটফর্ম থেকে অলরেডি 81 জন যুক্ত। এটা অবশ্যই অনেক কিছু, এবং আজকে আপনাকে আমি এমন কিছু আমি প্রশ্ন এখনো করব। শেয়ার করতে পারিনি, বুঝছো, মানে আমার এই আচ্ছা। ফোনে, এই ফোনে জি ভাইয়া। নেটটা পাচ্ছে না, মানে আমি যে শেয়ার করব, দেখো লোড লোড নিচ্ছে। ও, হ্যাঁ, ভাইয়া এখন শেয়ার করলে একটা ফোন আরো থেকে। অনেক বেশি হতো যে আমাদের মেম্বার যুক্ত হয়ে যেত। তাও আশা করি যে আস্তে আস্তে 100+ হুম, মানুষ যুক্ত থাকবে, যেহেতু ভাইয়ার মুখ থেকে অ্যাডমিশনের টিপস গুলো পাওয়া হুম। আসলেও ওদের জন্য অনেক বড় সৌভাগ্য। কারণ আসলে ভাইয়া, আহ, আমি যেটা মনে করি যে স্টুডেন্ট কিন্তু সবাই ক্যাপেবল। সকলের কিন্তু মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন দেওয়া আছে। সকলের মস্তিষ্কই হচ্ছে যে একদমই সুগঠিত। কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে আসলে স্টুডেন্ট গুলো ট্র্যাকচ্যুত হয়ে যায় বা মেডিকেল অ্যাডমিশনে চান্স পায় না। আর মেডিকেল অ্যাডমিশনের ব্যাপারটা তো আমার কাছে মনে হয় যে একটা ফুটবল ম্যাচও শেষ হয় না 60 মিনিটে, একটা টি20 হুম। ম্যাচও হয় না, টি10ও হয় না, বাট জীবনের এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম জাস্ট 60 মিনিটে হয়ে যায়। আপনার কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম, আপনি একটা পোস্ট দিয়েছিলেন, সেটা হচ্ছে যে আপনি নিটের সাথে বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের সাথে তুলনা করেছিলেন, যে আসলেও নিট থেকে আমাদের অ্যাডমিশন টেস্টের স্ট্যান্ডার্ডটা অনেক মানে আরেকটু আপগ্রেড করলে হয়তো ভালো হতো। আমিও দেখলাম যে নিট প্রায় 600 মার্কের একটা এক্সাম হয়, ওদের অনেক টাফ থাকে, বাট আমাদের দেখা যায় আমরা টাইম শিডিউল থেকে শুরু করে সবকিছু এত চাপা যে অনেক ভালো ভালো স্টুডেন্ট অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারে না। আচ্ছা, এটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে, আমি একটু খুব ফলো করি, বিশেষ করে ইন্ডিয়ার মেডিকেল, যেহেতু সবচেয়ে বড় কথা কি, আমি যতটুকু জানি যে বাংলাদেশেরও অনেক বই ইন্ডিয়ান রাইটারের কিন্তু কপি করা। তো ডেফিনেটলি ভালো কিছু স্টুডেন্টদেরকে দিতে গেলে এ দেশের এইটুকু বই পড়ে কিন্তু হবে না, ডেফিনেটলি বাইরের বইগুলো নিয়ে স্টাডি করতে হবে। আমি চেষ্টা করি যতটুকু পারার পড়ার জন্য। তো আমি, তুমি জানো যে আমি ইউটিউবে একটা ক্লাস দিয়েছি মাসেল ফিজিওলজির উপর, তাই তো? জি বিশ্বাস ভাইয়া। করবে কিনা, মাসেল ফিজিওলজির উপর আমার যতটুকু নলেজ, মানে আমি যতটুকু বলেছি, আমি যখন এমবিবিএস লাইফে কিন্তু আমি অতটুকু শিখি নাই, বা কিছু টার্ম আমি কিন্তু জানি না। এখন তুমি যদি মনে করো যে আমি এই মাসেল ফিজিওলজির লেকচারটা, আমার কিন্তু এখন মেডিকেলের বই নাই, তাহলে আমি কোন বই পড়ে ওদেরকে পড়িয়েছি? ইন্ডিয়ায় মেডিকেল অ্যাডমিশনের জন্য যে এনসিআরটি একটা বই আছে, সেই বইয়ের তথ্যগুলোই কিন্তু আমি দিয়েছি। এবং অনেক মেডিকেল স্টুডেন্ট যারা আমার কাছে ইন্টারমিডিয়েটও পড়েছিল, তারা প্রশংসাই করেছে যে না, ভালো। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, ইন্ডিয়ায় মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য যে বই পড়তে হয়, সেই বইয়ের টপিকটুকু পড়ানোর ফলেই কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরা মানে একটু বাহবা কিন্তু পাচ্ছি, বা ওইভাবে কিন্তু চিন্তাগুলো করে নাই। কিন্তু আমি কিছু লেকচার দেখলাম, এই ব্যাপারগুলো ডিটেলস কিন্তু মানে পড়ানো হচ্ছে। আমাদের দেখো সিলেবাসে পেশির সম্পর্কে কি দেওয়া আছে, আলিম স্যার একটু কিছুই নেই। সার্কোমিয়ার নিয়ে, আই ব্যান্ড, জে ব্যান্ড নিয়ে একটু পেঁচিয়েছে, অনেক টিচারই কিন্তু দেখা যায় এটাকে বাদ দিয়ে দেয় যে না, আজমল স্যার নাই, পড়তে হবে না। কিন্তু ওদের মানে
এমন কিছু আছে একই সাথে যেটা এমবিবিএস এ আমরা যতটুকু পড়ি ঠিক ততটুকুই মাসেল নিয়ে যতটুকু পড়ি এমবিবিএস এ ততটুকুই কিন্তু ওরা আহ আগেই পড়ে ফেলছে ভর্তি হওয়ার আগেই। তো এই কারণে একটু স্ট্যাটাসটা দেওয়া যে আসলে স্টাডি করেই কিন্তু আমার বলা, এমনি এমনি না বলিনি ভাইয়া, ভাইয়া। আপনার জন্য একটা হাততালি যে আপনি হচ্ছে যে আমরা অনেক হুম। সময় অনেক জায়গা থেকে নানা কিছু দেখি বাট আমরা স্বীকার করতে চাই না। আমার কাছে মনে হয় যে না, আমি হয়তো সেই জিনিসটা পারি, বাট আপনি একদম নির্দ্বিধায় স্বীকার করলেন যে এই জিনিসগুলো আপনি ইন্ডিয়ান ভিডিও, ইন্ডিয়ান হচ্ছে ইউটিউব ফলো করেছেন। আমাদের মধ্যে আসলে স্বীকার করার মানে মেন্টালিটিটা নেই, আমরা মনে করি যে সবকিছুই আমার ক্রিয়েশন। বাট আসলে এখন না ক্রিয়েশনের যুগ নেই, এখন আসলে ইনোভেশনের যুগ, নতুন নতুন মানে হ্যাঁ জাস্ট হ্যাঁ অ্যাড হ্যাঁ। করতে হবে জিনিসগুলোর সাথে। না ভাই, এটা আচ্ছা। আসলে স্বীকার না করার কি উপায় আছে? 1 মিনিট বলবো। তুমি কি জি কারো ভাই, কাছে অবশ্যই। পড়নি বায়োলজি? তুমি কি কারো অবশ্যই ভাইয়া। কাছে পড়নি? তো উপরওয়ালা কি এমনি এমনি আমার মধ্যে দিয়েছে? নেভার। তো পড়েই তো মানুষ শেখে, তো পড়তে হবে। তো শুধু ইন্ডিয়ান না, মেইনলি কি বলে আমেরিকান কিছু চ্যানেল আমি ফলো করি, বাট ইন্ডিয়াটা যেহেতু একটু বেশি কমন, তো এটাও দেখি। যাই হোক, ওকে। হ্যাঁ ভাইয়া, ওদের জিনিসগুলো আমিও দেখছি। যেমন হুম হুম আমার হুম এমবিবিএস এর জন্য আমি যে মানে বোনসের ভিডিও গুলা দেখতাম, ইন্ডিয়ান একটা চ্যানেল বীরেন কারিয়া, ওর চ্যানেল গুলা দেখতাম। মানে ওরা খুব স্ট্যান্ডার্ড এডুকেশনটা হুম হুম হুম। মেনটেন করে। আমাদের যে অনেক স্টুডেন্ট ইন্ডিয়ান ভিডিও গুলা ফলো করে এবং অনেকেই বলে, যেমন আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল যে আমার এক জুনিয়র সাফওয়ান নামে, সে বলছিল যে হুম হুম। আপনার মাসেল ফিজিওলজি লেকচার দেখেছে। তারপর তার সাথে অনেক কথা হলো, সেও বললো যে ইন্ডিয়ান লেকচার গুলা বা ইন্ডিয়ান ভিডিও গুলা কতটা স্ট্যান্ডার্ড। আমরা আমাদের দেশে এখনো সেরকম কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারছি না। এবং আরেকটা ছোট ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। যেমন আমি আমার গ্রুপ চালাচ্ছি প্রায় 2.5 মাসের মতো, অলরেডি 9,500 প্লাস মানুষ যুক্ত আছে। মানে আমি আগে যখন আমার এলাকায় পড়তাম, ছোট জায়গায় পড়তাম, তখন দেখা যেত যে ব্যাচ স্টুডেন্টরা সেইভাবে প্রশ্ন হয়তো করে না, বা আমি যতটুকু পড়াচ্ছি সেটা নিয়েই তারা স্যাটিসফাইড থাকতো। বাট এখন গ্রুপে দেখা যায় যে তাদের যে জ্ঞানের আগ্রহ কত বেশি। বাংলাদেশি ইন্টার স্টুডেন্টরা আমরা বলি যে এই জেনারেশন জাস্ট পাবজি খেলে বা মোবাইল গেমস নিয়ে থাকে, বাট এই জেনারেশনের কিছু কিছু মানুষ তারা পড়ালেখা নিয়ে এতটা সিরিয়াস এবং তারা বায়োলজির নলেজটা বিশেষ করে এত ডিপে যেতে চায় যে আসলেও আমাদের কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসলে আসা উচিত। হ্যাঁ, ঠিক বলেছো। প্রথমে কংগ্রাচুলেশন যে মাত্র 2.5 মাসে এতগুলো মেম্বার তোমার গ্রুপে যুক্ত হয়েছে। তো অবশ্যই ভালো কিছু করছো দেখেই কিন্তু এটা পসিবল হয়েছে। আদারওয়াইজ এমনি এমনি কিন্তু তুমি একটা গ্রুপ খুললে আর এত কেউ হবে না। এজন্য অ্যাগেইন কংগ্রাচুলেশন। আর প্রশ্ন কি ছিল? যে প্রশ্ন না ভাই, আমি বললাম যে এখনকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্টরা খুব কোয়ালিটি হুম, কন্টেন্ট চায়, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। তারা জাস্ট বইয়ের কোয়ালিটি নলেজে কন্টেন্ট থাকতে চাই, চায় না। যেমন হ্যাঁ, জি আমি এ নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে যেমন আজকেই আমি একটা কমেন্ট দেখলাম একটু আগেই, 0.5 ঘন্টা হবে, যে ঢাকা থেকে একটা মেয়ে বলছে আপনার অনলাইন কোনো পেইড কোর্স আছে কিনা। তো এখন কথা হচ্ছে, ও তো ঢাকায় পড়ে, আমাকে চিনে না। এনিহাও আমার 2-1টা ভিডিও দেখেছে, এবং বিলিভ করো এই ভিডিওগুলো কি বাংলাদেশে আর কেউ করে নাই? আরো অনেক চ্যানেলই কিন্তু ভিডিওগুলো আছে। তো ফ্রিও আছে, আমিও তো ডেফিনেটলি ফ্রি দিচ্ছি। আর অনলাইনে পড়ানোর কোনো ইচ্ছা আপাতত নাই এখনো। কিন্তু সে কেন আমার কাছে, আমাকে চিনে না জানে না, আমার কাছে কেন পড়তে আছে? তার কাছে মনে হয়েছে যে না, এই কন্টেন্টটা বা একটু বেটার অন্যদের চেয়ে। তো এটাই যে অনেক কন্টেন্ট কিন্তু আছে ইউটিউবে, কিন্তু একদম বেটার নাই। আর যদি বেটার থেকেও থাকে, আমার কাছে মনে হচ্ছে পূর্ণাঙ্গ নাই। যদি এরকম কোনো কিছু থাকতো তাহলে হয়তো বা ওনারা বা স্টুডেন্টরা ওটাই ফলো করতো, আমার বিশ্বাস। এবং একদিন হয়তো বা এর প্রতি ঝুঁকে যাবে স্টুডেন্টরা। জি ভাই, আপনি একদম সঠিক বলেছেন যে আসলে আমাদের যতটুকু দরকার বেসিক যে জিনিসগুলো ইউটিউবে থাকা দরকার সব আছে, বাট এখন আসলে কোয়ালিটি কন্টেন্টের দিকে যাওয়া উচিত, যে একদম হাই ইল্ড যে কন্টেন্ট গুলো সেগুলোর দিকে যাওয়া উচিত। কারণ আসলে এখন এডুকেশন থেকে শুরু করে সবকিছুতে বাংলাদেশের স্টুডেন্টদের আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। আর যেহেতু এখন ইউটিউব পাচ্ছে, যখন তারা গিয়ে দেখবে যে ইন্ডিয়ান একটা চ্যানেল এত ভালো ভিডিও রয়েছে, যেহেতু আমাদের দেশের মানুষের প্রেক্ষাপটে আমাদের কাছে হিন্দি ভাষা বা ইন্ডিয়ানরা যে অ্যাকসেন্ট ব্যবহার করে একটু সহজ। ইংলিশটা বলে এটা সহজ। তো আমরা ওই ভিডিও গুলো দেখছি। তো আমরা যদি এখন কোয়ালিটি কন্টেন্ট দিতে না পারি, আমরা কিন্তু হচ্ছে স্টুডেন্টদের ইউটিউবের যে জিনিসটা সেটা ধরে রাখতে পারবো না। এবং যারা লাইভে যুক্ত আছে তাদের জন্য বলি, 100 জন প্লাস লাইভে আমাদের যুক্ত হয়েছে। ফাহাদ ভাইয়ারও একটা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, যে ফাহাদ বায়োলজি একাডেমি, আমি যদি ভুল না করি। না, ফাহাদ ফাহাদ একাডেমি ফর একাডেমি বায়োলজি। ফর বায়োলজি। হ্যাঁ, ফাহাদ ট্যাব বায়োলজি দিয়ে লিখে সার্চ দিলেই আসবে। ফাহাদ ট্যাব লিখে বায়োলজি দিয়ে সার্চ সার্চ দিলে। দিলেই আসবে। এবং আমারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমার নামে সাদিকুর সাদাব। তো আমার চ্যানেলে সাদিকুল সাবস্ক্রাইবার সাদাব। যারা
সাবস্ক্রাইবার যারা এখনো ভাইয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর ভাইয়ার যারা এখন আমারটা আমার সাবস্ক্রাইব করনি যারা আমারটা করোনি, সাবস্ক্রাইব করো। কারণ ডেফিনেটলি ধরো তুমি যে কন্টেন্ট গুলো দিচ্ছ আর আমি যেগুলো দিচ্ছি ডিফারেন্ট, কিন্তু ভিন্ন, কিন্তু একই না যে একই জিনিস আবার ওখানে কেন দেখতে হবে। তোমার গুলো আলাদা, আমার গুলো কিন্তু আলাদা। সো ডেফিনেটলি যেখান থেকে উপকৃত হতে পারে। আর এখন তো বসেই যেহেতু আছে, বিশেষ করে যাদের ওয়াইফাই আছে সুবিধা। সাদাব, তুমি একটু যে কাজটা করো, তুমি কিছু জি ওদের ভাই। কমেন্ট বা আনসার করো। আমি একটু আমার এই ফোন থেকে শেয়ার করে আবার আসছি, মানে যে ফোন দিয়ে জি কথা ভাই, বলছি। ওকে ভাই। হ্যাঁ, ওকে ভাই, একটু। আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন। আচ্ছা, এখানে অনেকেই প্রশ্ন করছে যে আহ শামীম কিছু প্রশ্ন যদি আমাদের সাথে পপ আপ করতো, যেমন একটা বইয়ের প্রথম অধ্যায় থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি ভিডিও পাই না। আসলে তারিকুল যে প্রশ্নটা করেছে যে সিরিয়ালি ভিডিও পাওয়া, আসলে আমিও নতুন ভিডিও বানাচ্ছি, ভাইয়াও নতুন ভিডিও বানাচ্ছি, এছাড়া বায়োলজি ভিডিও বানিয়েছে একটা হচ্ছে অন্যরকম পাঠশালা, বাট অন্যরকম পাঠশালা অনেক ভিডিও পুরাতন হয়ে গেছে, প্রায় 3 বছর আগের। সানি ভাইয়া, প্রতীক ভাইয়া তার অনেক হাই ইল্ড কন্টেন্ট দিয়েছে। তারপর 10 মিনিট স্কুলের ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালো, বাট ওরা শর্ট শর্ট ভিডিও করতে গিয়ে মানে ভিডিওর সংখ্যা এত বেড়ে গিয়েছে যেগুলো দেখতে একটু কষ্টকর হয় স্টুডেন্টদের জন্য। তারপর ফাহাদ, যেটা হচ্ছে আমাদের স্কুল, সেখান থেকেও হচ্ছে যে ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, ভাইয়া চলে আসছে যে, আচ্ছা একটা প্রশ্ন আমি এখন কমেন্ট থেকে আপাতত নিচ্ছি, তারপর ভাইয়ার কাছে আমার কিছু স্পেসিফিক প্রশ্ন আছে সেগুলোয় যাব, সাথে ওদের প্রশ্নগুলো উত্তর চলবে। মুমতাহিনা মিম ও একটা প্রশ্ন করেছে, স্বল্প সময়ে ভর্তি পরীক্ষায় পারা প্রশ্ন ভুল হওয়ার প্রবণতা থাকে, এই বিষয়ে কি করা যায়? মানে ও যেটা বলেছে যে আমরা 60 মিনিট সময় পাওয়ার কারণে আমরা অনেক সহজ প্রশ্ন ভুল করে ফেলি অ্যাডমিশন টেস্টে, এইটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? আমার কাছে মনে হয় এটা 60 মিনিটের ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে হয় না যে ধমক দিলে বাপের নামও ভুলে যায়। তো ব্যাপারটা এরকমই যে ভয়টা কাজ করে। আর এই ভয় কমানোর জন্য তো আসলে কিছু করার নাই, উপরওয়ালার কাছে দোয়া করা যে যাতে অন্তত ভয় যতটুকু পারা যায় কমিয়ে আসুক। কারণ এই ভীতির কারণে, কারণ সহজ প্রশ্ন সে কেন ভুল করবে? সহজ প্রশ্ন ভুল করার মেইন কারণ হচ্ছে সে একটু ভীত থাকে। তারপর আমি যে কাজটা বলবো আর কি, যে পরীক্ষার হলে যখন প্রথম প্রশ্নটা দেখা হয়, তো মনে করো প্রথম প্রশ্নটা অনেক হার্ড হয়েছে, সে পারলো না। তারপর সে দ্বিতীয় প্রশ্নে যায়, পারলো না। তো এভাবে যখন প্রথম 3-4টা প্রশ্ন একটা স্টুডেন্ট পারে না, তখন কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি একটা ভীতির সঞ্চার হয়। তো এজন্য আমি আবার দুইটা কাজ করতাম। এক হচ্ছে, যখন আমি দেখতাম যে প্রথম দিকের একটু কঠিন লাগছে যে কোনো পরীক্ষা এমসিকিউ, সেটা বিসিএস পরীক্ষা দেওয়ার সময়, সাথে সাথে আমি 100 নাম্বার প্রশ্ন দেখতাম যে এখানে কি আছে। তবে এইটা একটু খারাপ, কারণ হচ্ছে তুমি যখন 100 নাম্বার থেকে শুরু করবা তখন সিরিয়াল কিন্তু উল্টাপাল্টা হওয়ার একটা চান্স থাকে। তাই আমি যে কাজটা করি, নিজের মধ্যে কনফিডেন্সটা থাকতে হবে। হ্যাঁ, হতে পারে যে প্রথম 5টা প্রশ্ন তুমি পারো নাই, হ্যাঁ, কিন্তু মনের মধ্যে এটা নিয়ে আসতে হবে যে আমি পারি নাই, তাহলে বাংলাদেশের আর কে পারবে? সেটা কারোর জন্যই না, সামনে কিন্তু আছে, কারণ সে তো মানে 100ই পাবে না। তো আমার কাছে মনে হয় ভয়টা কমিয়ে রাখলেই এটা হচ্ছে খুব সহজ হবে। কিন্তু ভয় কমানোর জন্য আমার এক প্রিয় টিচার অ্যাডমিশনের আগে আগে বলতেন যে রিল্যাক্সিন ট্যাবলেট খাবা, হ্যাঁ, দেখবা যে পুরা ফুরফুরা লাগছে। হ্যাঁ, পাশে আবার এটাও বলতেন যে যদি এই ট্যাবলেটটা তুমি খাও, অন্তত 3 দিন আগে থেকে প্র্যাকটিস করো, দেখা গেল পরীক্ষার আগের দিন খেলা, পরীক্ষার পর ঘুম থেকে উঠলা। তো এই অবশ্যই হচ্ছে মনে ব্যাপার। রাখবো। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, খুব ভালো কথা বলছেন। আমিও বলি যে আমিও এই টেকনিকটা ফলো করতাম, এবং আমি আমার অ্যাডমিশন টেস্টে এটাই করছি, যে ফার্স্ট প্রশ্ন দেখার পর আমার কাছে মনে হয় যে ফার্স্টের দিকে প্রশ্নগুলো হয়তো কঠিন থাকে, আমি অলওয়েজ 100 থেকে শুরু করতাম। আমার অ্যাডমিশন টাইমেও আমি 100 থেকে শুরু করছি, বাট মানে আই কন্ট্যাক্টটা রাখা খুব ইম্পর্টেন্ট। আমার একটা হুম। স্টুডেন্টের মানে ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা, যে আমি যখন ফার্স্টের দিকে স্টুডেন্ট করে, ও করছে কি 22-এর জায়গায় 23 দাগাইছে, মানে তারপরে 22 এগুলো অ্যান্সারের সব। জায়গায় 23 দাগাইছে, তারপর এগুলো উইসিএল এ দাগাইছে। মানে পরীক্ষা দিয়ে সে তো উম, বলতেছে পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাট পরবর্তীতে দেখা গেলো সে পাসই করে নাই মেডিকেলে। মানে এরকম ভুল করা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কমন প্রশ্ন আসছে, যেটা নিয়ে ফাহাদ ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিল, যে কয়েকজন জিজ্ঞেস করছে যে ফাহাদ ভাই কি আমাদের স্কুলের, মানে আমাদের স্কুলের ফাহাদ ভাই নাকি? এই যে ও, এই না প্রশ্নটা। না, চেহারা দেখে কি তাই মনে হচ্ছে? না না, কখনোই না। এটা নিয়ে আমি গল্প বলি একটা। আমি আমি তো ঢাকায় যখন পড়াতাম, আরামবাগে পড়াতাম, এটা হচ্ছে নটরডেম কলেজের ঠিক পেছনেই। তো আহ, আমি কিন্তু ফাহাদ স্যারের নাম কিন্তু অতটা তখনো শুনিনি। বাট যখন আমি রাজশাহীতে নিজের পার্সোনাল ব্যাচ শুরু করলাম,
তো ওরিয়েন্টেশন ক্লাসে দুইটা স্টুডেন্ট বের হয়ে আমাকে বললো, ভাই একটা কথা বলবো। কি কথা? যে ভাই আমরা তো অন্য ফাহাদদের কাছে ভর্তি হয়েছি। তো ব্যাপারটা হয় কি, মাঝে মধ্যে চাপাই থেকে রাজশাহীতে ভর্তি হয়, তো স্টুডেন্ট আসে না, গার্ডিয়ান কিন্তু এসে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়ে যায়। আমরা আবার একটু কোর্স সিস্টেম, একটু আগেই ওরা অ্যাডভান্স টাকা দেয়। তা আমি তখন বললাম যে আসলে তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি ঘেটে দেখলাম যে না, ফাহাদ স্যার নামে একজন অনেক জনপ্রিয় টিচার আছেন, এখনো পড়াচ্ছেন। তো আমি বললাম যে তোমার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, তাহলে টাকা ব্যাক নিয়ে নাও বা এরকম করছে। না ভাইয়া, কিন্তু আমি ভেবেছিলাম যে ওই ফাহাদ, যেহেতু প্রচারণাটা হয়েছিল বা ঢাকা থেকে আগত। তো এই হচ্ছে একটা মজার ঘটনা। তো না, আমি ওই ফাহাদ না, চেহারা দেখে মনে হচ্ছে না আর কি। না, চেহারা দেখেও মনে হচ্ছে না। মানে আমাদের স্কুলে ফাহাদ স্যার তো খুব ফেমাস, উনি একদম সব হাই কন্টেন্ট দিচ্ছে। আমার একটু আগেও ভাইয়ের হুম। সাথে কথা হলো, বাট হচ্ছে যে এই ফাহাদ ভাই অনেক ফেমাস। এই ফাহাদ ভাই তো অনলাইনে ফেমাস না, বাট অফলাইনে রাজশাহী মানুষের কাছে খুবই ফেমাস। ফাহাদ ভাই প্রায় 10 বছর ধরে রাজশাহীর মানে স্টুডেন্টের আশা ভরসার প্রতীক যে ফাহাদ এভাবে ভাই। বলার দরকার নাই। আচ্ছা, এখন আমরা একটু হচ্ছে যে আহ আরেকটা প্রশ্ন নিব, এবং হচ্ছে যে তারপর আমি কিছু প্রশ্ন ভাইয়ের কাছে যাব। যেমন একজন প্রশ্ন করেছে, এসএসসি জিপিএ 5 আর এইচএসসি তে 4.5 প্লাস পয়েন্টে কি মেডিকেলে পড়া সম্ভব কি? আনসার তুমি দিবা না আমি দিব? ভাই আপনি দেন ভাইয়া। আচ্ছা, এইচএসসি তে 4.5 হলে মনে হয় 9 বা 10 মার্কের মতো কাটা যাবে, তাই তো? তো যদি আমরা দেখি যে হাইয়েস্ট স্কোর এবং লোয়েস্ট স্কোর প্রতি বছর, সেটা কিন্তু 25-এর মতো থাকে, 20-25, তাই না? তো জি এখন ভাই। যদি প্রিপারেশনটা ওইরকম হয়, প্রথম দিকে থাকার মতো হয়, ধরো হাইয়েস্ট হচ্ছে 87, সে যদি 80ও পায়, তো তার যদি 10 মার্ক কমে 70ও হয়, তাহলে তো সে চান্স পাচ্ছে। তো এই কারণে প্রিপারেশনটা ওভাবেই নিতে হবে এবং এটা পসিবল। ওভাবেই প্রিপারেশন নিতে হবে, তাহলে অবশ্যই পসিবল। আরেকটা ভাইয়া কমন প্রশ্ন, এটা হচ্ছে যে হুম। একটা খুব জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আহ, মানে আমাদের অ্যাডমিশন সিজন গুলো যারা টপার হয় তারা দেখা যায় কয়েকটা জায়গায় কোচিং করে, 2-3টা জায়গায় কোচিং করে, বা কোচিং সেন্টার গুলো থেকে প্রচারণা চালানো হয় যে সব কোচিং সেন্টারই সে। তো একজন প্রশ্ন করেছে যে অনেকে বলে অ্যাডমিশনের কোচিং 2-3 জায়গায় করা ভালো। এটা যদি একটু হচ্ছে, এটা কেন, এবং এটা যদি একটু ক্লিয়ার করতেন আপনি ভাইয়া। আচ্ছা, প্রথমে বলি এটা মোটেও ভালো না। অনেকগুলো কারণে অ্যাকচুয়ালি না, স্টুডেন্ট গুলো মোটিভেট হয়ে যায়। সবচেয়ে বড় কথা কি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং আমরা যাকে অ্যাকচুয়ালি গুরু মানতাম বা যারা আমাদেরকে শিক্ষা দিতেন, তো ওনাদের কথাগুলো কিন্তু খুব প্রভাব ফেলতো। হ্যাঁ, ধরো আমার কাছে একটা স্টুডেন্ট পড়ছে, সে খুব ফলো করে আমাকে। এখন আমি যদি তাকে বলি যে তুমি এই দুইটা কোচিং করো, সে কিন্তু করবে, সে তার আব্বার টাকা আছে কিনা দেখবে না। হ্যাঁ, যদি আমি এভাবে তাকে ইনফ্লুয়েন্স করি যে তুমি এই দুইটা কোচিং এ ভর্তি না হলে তুমি কিন্তু চান্সই পাবা না, বা আমার কাছে যদি না পড়ো চান্সই পাবা না। সো এরকম অনেকেই আছে, অনেক স্টুডেন্ট কোনো একটা কোচিং করার আগে তারা বড় ভাইদের কাছ থেকে, বড় আপুদের কাছ থেকে কিন্তু সাজেশন নেয়। এখন খেয়াল করে দেখো তো, এমন কোনো কোচিং নাই যেখান থেকে কিন্তু স্টুডেন্ট চান্স পায় না, এমন কি আছে? যে কোনো একটা কোচিং, আজকেই যদি একটা কোনো কোচিং খুলে রাখা হয়, দেখা গেল 10টা স্টুডেন্ট হলে একটা কিন্তু মেডিকেলে চান্স পাবে। তো ওই স্টুডেন্ট যখন বড় ভাই আপুদের কাছে খোঁজ খবর নেয়, তো দেখে যে এই আপুটা এই এই কোচিং এ পড়েছে, ওই আপুটা ওই কোচিং এ পড়েছে। তার মানে কি, তার মধ্যে কিন্তু চলে আসলো যে না, 2-3টা কোচিং আছে। আবার এখন যে ট্রেন্ডটা চালু হয়েছে, আমি বলি যে অনেক কোচিং সেন্টারে একটা স্টুডেন্ট কিন্তু কমপ্লিট প্রিপারেশন নেয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো আমাদের রাজশাহী রয়্যালের কথাই যদি বলি, একটা স্টুডেন্ট কিন্তু রয়্যালে একদম ফার্স্ট টু লাস্ট ক্লাস করেছে, ফার্স্ট টু লাস্ট ক্লাস করেছে। কিন্তু হয় কি, রয়্যাল কোচিংটা তো অত পুরনো না, যেখানে অন্যান্য কোচিং একটু আরো আগে থেকে স্টার্ট হয়েছে। ফলে কিন্তু একটা মনের মধ্যে ভীতি কাজ করে যে মেডিকেল মানেই তো এরকম একটা কোচিং এর আমি নাম শুনেছি, হ্যাঁ তাহলে ওইখানে তো আমার করতেই হবে। তো অনেক কোচিং আবার এরকম অফার করে যে ফ্রি অথবা মাত্র 500 বা মাত্র 1000 টাকায় এক্সাম প্যাক নেয়, একদম শেষের দিকে এক্সাম প্যাক নেয়। তো একটা স্টুডেন্ট ধরো পুরো মাস, মানে পুরো সেশন জুড়ে সে কিন্তু একটা কোচিং এ করলো, ধরো রয়্যালে করলো, কিন্তু শেষের দিকে হয় কি, ফ্রি যেহেতু পাচ্ছে, তো ওই ফ্রি পাচ্ছে, সে কিন্তু ওই পরীক্ষাটা দেয় এবং ওই ফ্রি পরীক্ষাতেই দেখা গেল তাদের ছবি নেওয়া হয়, অনেক কিছুই নেওয়া হয়। তো এখন সে যেহেতু ওই কোচিং এ একটা পরীক্ষা দিয়েছে, তো সেই হিসেবে সেও তার স্টুডেন্ট, ফলে চান্স পাওয়ার পর কিন্তু তার ছবিটাও ছাপানো হয়। তো এবং অনেকেই কিন্তু, যেমন এবছর যে ছেলেটা ফার্স্ট হয়েছে মেডিকেলে,
রংপুরেরই, আমার বাসা হচ্ছে রংপুর বিভাগে। তো ও কিন্তু ও যতই সে ট্যালেন্ট হোক, 3টা কোচিং কন্টিনিউ করা কিন্তু কারোই পক্ষে পসিবল না। সো ডেফিনেটলি সেও কি করেছে, তার মানে এই না যে সে 3টা কোচিং এ করে নাই, তা কিন্তু না। সে অবশ্যই যে কোনো একটা কোচিং কন্টিনিউ করেছে, কিন্তু বিভিন্ন আহ, বাকি যে কোচিং গুলোতে সে হয়তো বা একদিন গিয়েছে, অথবা দেখা গেল তার কোনো পরিচিত ভাই আছে, সে রিকোয়েস্ট করেছে যে ভাই আসো আমার কোচিং এ একটা ক্লাস অন্তত করে দেখো, তাই না, অন্তত একটা পরীক্ষা আমার দিয়ে দেখো। এটাই কিন্তু হয় যে তুমি ধরো বগুড়ায়, জানা তো যায় যে বগুড়ায় এই ছেলেটা এই মেয়েটা এবার সবচেয়ে ভালো স্টুডেন্ট, তো সব কোচিং ই চায় যে এনি হাউ ফ্রি হোক আর যে কারণেই হোক তার কোচিং এ কিন্তু আনার জন্য। তো আমি এটাই বলবো যে ভাই, তুমি প্রথমে ডিসাইড করো যে তোমার এলাকায় কোন কোচিংটা বেস্ট, এটার জন্য তুমি আগে সবার কাছে শুনো, শুনে ওই কোচিং এ ভর্তি করো, মানে ভর্তি হও। দেন কিন্তু তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা, কারণ এখানে 2টা কোচিং করা মানে বিপদ। কারণ দেখো, একটা কোচিং আজকে ফিজিক্স ক্লাস হচ্ছে, আর একটা কোচিং এ কিন্তু বায়োলজি ক্লাস হচ্ছে, তো তুমি বাসায় এসে ফিজিক্স পড়বা না বায়োলজি পড়বা? তো যে কোচিং এ ফিজিক্স ক্লাস হলো, বায়োলজির ওই টপিকটা আজকে না হোক পরের দিন তো হবে, আবার যেখানে বায়োলজি হলো ফিজিক্সটা তো পরের দিন হবে। আলটিমেটলি প্রত্যেকটা কোচিং ই কিন্তু তোমাকে শেষ করাবে। তো তাই তুমি কোচিং এর নাম না শুনে, আমার কাছে মনে হয়, কারণ কোচিং এর কিন্তু অনেক বড় একটা বিবর্তন হয়েছে, এখন বরং নাম না জেনে, যেমন লোকাল এক এক এলাকায় এক এক কোচিং, যেগুলোর নাম কিন্তু বাংলাদেশের অনেকেই জানে না, কিন্তু ওই জায়গায় কিন্তু ওই বড় বড় কোচিং গুলো চলে না। তুমি খেয়াল করে দেখো, ঢাকার মধ্যে যে বড় বড় কোচিং, বাংলাদেশের কোন জায়গায় তারা হিট? না কিন্তু। তার মানে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আলাদা আলাদা কোচিং আছে যারা কিন্তু অনেক ভালো করছে। এই ভালো করার পেছনে কারণ হচ্ছে ওই কোচিং এর টিচার গুলো। তো কারণ আসলে কোচিং তো পড়াবে না, পড়াবে হচ্ছে টিচার। তাই আমার কাছে মনে হয় তোমরা যে যে এলাকার, সেই এলাকার মধ্যে তুমি আসলে একটু খোঁজ নাও, যারা তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তারা অবশ্যই তোমাকে ভালো পরামর্শ দিবে, এবং একটা কোচিংই বেছে নাও। আর পাশাপাশি তুমি প্রশ্ন ব্যাংক যদি সলিউশন করো, এনাফ। কিছু না বুঝলে ওই কোচিং এর টিচারদেরকে তুমি প্রশ্ন করো, তাহলেই হয়ে যাচ্ছে। এই তো। ভাইয়া আসলে এই পুরা জিনিসটার একটা সমাধান দিয়ে দিল। তো যারা 2-3টা কোচিং নিয়ে হচ্ছে যে চিন্তায় ছিল, তারা আশা করি যারা ভিডিও দেখছো তারা এটা সমাধান পেয়ে গিয়েছে, যে আসলে 2-3টা কোচিং করে টাইম, মানে অ্যাডমিশন টাইমে টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের শিক্ষক বলতো যে এই সময় তুমি যদি 1 মিনিট নষ্ট করো, সেই 1 মিনিটের মূল্য তোমাকে দিতে হবে। তো এই টাইমটা আসলে কয়েকটা কোচিং সেন্টারে দৌড়ে সময় না নষ্ট করে নিজের প্রিপারেশন নেওয়া এবং গাইডলাইন গুলো ফলো করা আসলে খুব ইম্পর্টেন্ট। আর আরেকজন একটা প্রশ্ন করেছে, ভাইয়া কি রাজশাহীতে ফুল কোর্স করান নাকি অ্যাডমিশন টেস্টে? না না, আমি অ্যাকচুয়ালি যে কাজটা করাই, বায়োলজি পড়াই, পাশাপাশি মেডিকেলের সাধারণ জ্ঞান এবং ইংরেজিটাও দেখি। এর কারণ হচ্ছে ইংরেজির তো সিলেবাস অনেক ভাস্ট, আমি ইংরেজি এতটা পড়াতেও পারি না, কিন্তু মেডিকেলের জন্য ইংরেজি কিন্তু যদি তুমি একটু খেয়াল করে দেখো, যে জিনিসগুলো কঠিন, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো কিন্তু আসলে প্রাইভেট পড়েও খুব একটা লাভ হয় না। আর যে বেসিক রুলস গুলো থেকে প্রশ্ন আসে, তারা কিন্তু সেটা আগে থেকেই পড়েছে, বা একটু প্র্যাকটিস করলেই হয়। তো আমি যে কাজটা করি, মূলত বায়োলজি কোর্স আর সাধারণ জ্ঞান ইংরেজিটাও পাশাপাশি থাকে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আমাদের এখানে হলো, ফিজিক্স এর জন্য আলাদা টিচার আছেন, কেমিস্ট্রির জন্য আলাদা টিচার আছেন, তো স্টুডেন্টরা ফিজিক্স কেমিস্ট্রি পড়েন এখানে। বলে রাখি, এখানে যেটা হয়, কোন একটা কোচিং ওরা বেছে নেয়, নেওয়ার পর যে সাবজেক্টটাতে তার বেশি প্রবলেম মনে হয় সেটার আলাদা করে আবার প্রাইভেট পড়ে, কেউ বাসায় প্রাইভেট পড়ে, এরকম। তো আমারটা হচ্ছে মূলত একাডেমিক, কিন্তু অ্যাডমিশনে আমি বায়োলজি, ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা পড়াই। আচ্ছা, এখন আমি ভাইয়াকে কিছু প্রশ্ন করি, আমার কিছু গোছানো প্রশ্ন, এরপর তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। তোমরা কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট গুলো হচ্ছে আমাদের টিম আছে তারা পপ আপ করে দিবে। আচ্ছা, আমার কিছু স্পেসিফিক ভাইয়ার কাছে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে 31 মেতে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। তো রেজাল্ট দেওয়ার পর একটা গ্রুপ, তারা যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চায় বা এইচএস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায়, তারা তার প্রিপারেশন স্ট্র্যাটেজি শুরু করবে। সো মাত্র এসএসসি পাশ করা একটা বাচ্চার কাছে বা একটা স্টুডেন্টের কাছে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য বা মেডিকেল ওরিয়েন্টেড থাকার জন্য তার ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে তার কি কি স্ট্র্যাটেজি নিয়ে আগানো উচিত? আচ্ছা, ভালো প্রশ্ন, এবং এটা আসলেই কিন্তু সবার জানা উচিত। এখন আমি যেটা বলবো সেটাই যে অ্যাপ্রোপ্রিয়েট হবে তা না, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। প্রথমে বলে রাখি যে কারো যদি এরকম স্বপ্ন থাকে, বা এসএসসি পরীক্ষা দিল যারা, এবার এবার বলতে হ্যাঁ এবারই তো, তো আমার কাছে মনে হয় প্রথমে তোমরা যে কাজটা করবা, সাবজেক্ট চয়েসের বিষয়ে কোনটা অপশনাল বা কি রাখবা। আমার কাছে মনে হয় যাদের একদম টার্গেট মেডিকেল, তারা ম্যাথটাকে অপশনাল রাখো। এতে করে তোমরা ঢাকা ভার্সিটিতে একটা সুবিধা পাবা, সেটা হচ্ছে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে ঢাকা ভার্সিটির পরীক্ষা দাও, তো ঢাকা ভার্সিটিতে হয় কি, যেটা অপশনাল তোমার, সেই অপশনাল
এর বদলে তুমি বাংলা অথবা ইংরেজি নিতে পারবা। তো অনেক তো খেয়াল করো, মেডিকেলে যেহেতু ইংরেজি আছে, তাহলে ইংরেজিটা যদি তুমি প্রথম থেকে চর্চা করো, এবং ইংরেজি তো তোমাকে পড়তেই হবে, তাহলে তুমি ঢাকা ভার্সিটিতে ওই ম্যাথটাকে কিন্তু তখন সরিয়ে ফেলতে পারছো। না হলে হয় কি, ম্যাথমেটিক্স তো তোমার করা হয় না মেডিকেল অ্যাডমিশনের সময়, অনেকেই আছে আলাদা টিচার নিয়ে করে। তো যেহেতু ম্যাথমেটিক্স করা হয় না, তো ফলে তুমি যদি ম্যাথমেটিক্সটা তোমার অপশনাল না থাকে, তাহলে বাধ্যতামূলক তোমাকে এটা অ্যাটেন্ড করতে হচ্ছে। তখন কিন্তু ঢাকা ভার্সিটির রেজাল্টটাও আসে না। এটা হচ্ছে প্রথম কথা, যে তুমি মেডিকেল টার্গেট থাকলে তোমার সাবজেক্ট যে চয়েস অপশনালটাই তুমি অন্তত ম্যাথ রাখো, এতে করে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কি করা যায়? প্রথম কথা হচ্ছে শুরুতেই তো মানিয়ে নিতে হবে কলেজ বা বই সম্পর্কে। এবং প্রথম আসলে আমার কাছে মনে হয় যে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহই যে মেডিকেল থেকে পড়তে হবে তা না। তবে এখন যেহেতু লকডাউনের সময়, এরা অনেকেই যেহেতু বসে আছে, যেমন আমাদের এই কথাগুলো কিন্তু এসএসসি যারা দিল তারাও কিন্তু শুনছে। তো আমার কাছে মনে হয় যে শুরু থেকেই যদি তুমি না করো, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা। যেমন আমি বলি, তোমাকে প্রথমে যেটা জানতে হবে যে মেডিকেল পরীক্ষায় কোন কোন সাবজেক্ট আসে, আগে তো তোমাকে এটা জানতে হবে, তাই না? তাহলে তুমি যখন জানলে যে এই এই সাবজেক্ট আসে, দেন তোমাকে জানতে হবে প্রশ্নের প্যাটার্ন গুলো কি। যেমন দেখো, তুমি যদি ঢাকা ভার্সিটির ফিজিক্স দেখো, তাহলে ফিজিক্সে দেখবা ঢাকা ভার্সিটিতে 5টা থাকে থিওরেটিক্যাল, 25টাই থাকে কিন্তু ম্যাথমেটিক্স। কিন্তু মেডিকেলের বেলায় ফিজিক্সে কিন্তু দেখো ম্যাথমেটিক্স থাকবে 4 থেকে 5টা, বাদ বাকি সব কিন্তু কি, তথ্যমূলক। তাহলে তুমি যদি জানো, হ্যাঁ, তো তো তাহলে তোমাকে কি আগে কি জানতে হবে? প্রশ্নের প্যাটার্ন। তাহলে তুমি যদি জানো যে ফিজিক্সে মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথ কম আসে, তথ্যগুলো বেশি আসে, তাহলে তুমি কিন্তু ফিজিক্স পড়ার সময় ওভাবে কিন্তু প্রিপেয়ার্ড হতে পারবা। তাহলে প্রথমে কি করতে হবে? জানতে হবে কোন কোন সাবজেক্ট থেকে মেডিকেলের প্রশ্ন আসে, দেন প্রশ্নের প্যাটার্ন গুলো কি। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তো আমি যেটা বলবো, তোমাদের যখন কলেজ স্টার্ট হবে, অথবা তোমাদের যখন আহ তোমরা যদি কারো কাছে প্রাইভেট পড়ো, সেটা যখন স্টার্ট হয়ে যাবে, মনে করো বায়োলজির বোটানির প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো ক্লাসে টিউটর এই কোষ ও এর গঠন এটা পড়াচ্ছে। তো তোমাদের যে কাজটা করা উচিত, এখনকার যে নতুন বইগুলো, একদম কালারফুল যে বইগুলো, এই বইগুলোর একটা সুবিধা হচ্ছে, এই বইগুলোর প্রত্যেকটা অধ্যায়ের পেছনে বিগত বছরের মেডিকেল প্রশ্নগুলো দেওয়া আছে, বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, এমনকি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রির জন্য কিন্তু বুয়েটের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে যে কাজটা করা উচিত, তুমি যখন একটা টপিক পড়ছো, ধরো তুমি পড়ছো ডিএনএ এর গঠন, তো কোষ অধ্যায়ে তুমি ডিএনএ এর গঠনটা পড়ার পর, এই ডিএনএ এর গঠনটা যখন তুমি টোটাল আয়ত্ত করে নিলা, তোমার অবশ্যই প্র্যাকটিস করা উচিত। এখন তুমি কি প্র্যাকটিস করবা? তোমার কাজ যেহেতু শুধু মেডিকেল অ্যাডমিশন না, তোমার বোর্ড পরীক্ষাও তো ভালো করতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে এই ডিএনএ এর স্ট্রাকচার থেকে বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল, তুমি প্র্যাকটিস করে দেখো তুমি সেগুলো পারছো কিনা। আর যেহেতু এখন খুব সহজ, সেগুলো যেহেতু অধ্যায়ের পেছনে দেওয়াই আছে, এখন সব বইয়ে আবার থাকে না, কিছু বইয়ে আছে। তো যদি মনে হয় যে সব বইয়ে নাই, তাহলে অবশ্যই তোমার একটা প্রশ্ন ব্যাংক কেনা উচিত ভাই, এর কোনো বিকল্প নাই। তুমি যখনই ফার্স্ট ইয়ারে উঠবা বা পড়া শুরু হবে, তোমার কাছে অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক থাকতে হবে। সেটা হচ্ছে তোমার চয়েস অনুযায়ী। তুমি যদি মেডিকেলে কোচিং করতে চাও, তাহলে অবশ্যই মেডিকেল প্রশ্ন ব্যাংক। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাও, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। ভার্সিটি কোচিং করতে চাইলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক। কারো কারো আবার চয়েস থাকে আমি হাজী দানেশেই পড়বো, আমার বাড়ি দিনাজপুর, আমি হাজী দানেশ ছাড়া আর বাংলাদেশের কোথাও পড়বো না, ঢাকা মেডিকেলে চান্স পেলেও পড়বো না। তাহলে তোমার হাজী দানেশের যে প্রশ্ন ব্যাংক তোমাকে শুরু থেকে সেটাই কিন্তু পড়তে হবে। তো এটাই আমার কথা হচ্ছে যে শুরু থেকে প্রশ্ন ব্যাংক ধরে ধরে যে টপিকটা আমরা পড়লাম, এই টপিকটা থেকে কি প্রশ্ন এসেছিল সেটা শুধু অ্যাডমিশনে যে কাজে লাগবে তা না, অবশ্যই বোর্ড পরীক্ষায় কাজে লাগবে। এটাই বলবো। জি ভাইয়া, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন যেটা স্টুডেন্টদের পক্ষ থেকেও এসেছে, প্লাস আমিও আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের বায়োলজি যে বইটা, যেহেতু আমাদের ইন্টারে কোনো একটা ফিক্সড বই নেই, আমাদের 9-10 এর মতো কোনো একটা এনসিটিভি স্বীকৃত ফিক্সড বই নেই, প্রায় 8-9টা করে বই প্রত্যেকটা সাবজেক্টে। তো হুম ফিজিক্স হুম হুম। কেমিস্ট্রি দেখা যায় একটা পার্টিকুলার বই ফলো করলে হয়ে যাচ্ছে, বাট বায়োলজি বোটানিটাও আবুল হাসান স্যারের বই ফলো করলে হয়ে যায়। বাট জুলজি প্রতি বছর দেখা যায় শুধু আজমল স্যারের বইয়ে না থেকে আলিম স্যার, তারপর রিসেন্টলি মাজেদা
বেগমের ম্যাডামের বই থেকে প্রশ্ন আসে। তো কয়টা বই স্টুডেন্টরা ফলো ফলো করতে পারে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ইনফরমেশন গত কিছু বিভ্রাট দেখা যায়, যে দুই তিনটা বই পড়তে গেলে আজমল স্যারের বই এক ধরনের ইনফরমেশন, আলিম স্যারের বই এক ধরনের ইনফরমেশন, মাজেদা বেগম ম্যাডামের বইয়ে একরকম ইনফরমেশন। তখন স্টুডেন্টরা আসলে কি করবে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। তো কথা হচ্ছে, যদি আমরা নর্মালি কিন্তু জুওলজির বেলায় আজমল স্যারটাকেই মেইন বই হিসেবে ধরি, কিন্তু আগের বছরও কিন্তু আজমল স্যার থেকে সব প্রশ্ন হয়নি, তাই না? ওই যে প্যারাসিম্প্যাথেটিকের যে ব্যাপারটা, সেটা কিন্তু অন্য বই থেকে এসেছিল। তো এখন এটার সমাধান হিসেবে যদি আমি বলি যে স্টুডেন্টরাই এটার সমাধান করবে, তাহলে কিন্তু এটা অনেক টাফ। মানে একটা স্টুডেন্টের পক্ষে 8-9টা বই কিনে, হ্যাঁ, একটা বই পড়ে দেন অন্য বইয়ে কি এক্সট্রা তথ্য আছে সেটা অ্যাড করা কিন্তু টাফ। তো কি করতে হবে? প্রথম কথা, 3-4টা বই, অর্থাৎ যে বইগুলো থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে যে বইগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল, বা ধরো এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যে বই থেকে এসেছিল, তো সেই বইয়ে আজমল স্যারের বাদে যে তথ্যগুলো আছে সেটাই কিন্তু অ্যাড করতে হবে। কিন্তু আমি বললাম যে এটা স্টুডেন্টের জন্য খুব টাফ। তাহলে এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে উপায়টা হচ্ছে, এমন কোনো যদি বই থাকে যেখানে এক্সট্রা বইয়ের, অন্যান্য বইয়ের ইনফরমেশন দেওয়া আছে, সো ডেফিনেটলি সেই বইটা কিন্তু ফলো করতে হবে। অথবা তারা যে টিচারের কাছে পড়ে, এই টিচার কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্ট। কারণ যারা মেডিকেল স্টুডেন্ট তারা হয় কি, এরকম 2-3টা বই পড়ে আসছে, তাদের কাছে কিন্তু ওই ব্যাপারটা থাকে যে আজমল স্যারের বাইরে আলিম স্যারের এই এই ব্যাপারটা আছে, হ্যাঁ, মাজেদা ম্যামের বইয়ে এই ব্যাপারটা আছে। তো যখন পড়ানো হবে তখন ওই তথ্যগুলো কিন্তু ওখানে অ্যাড করে দিতে হবে। যেমন আমি কিন্তু ট্রাই করি এরকম কিছু করার, যে একটা টপিক পড়াচ্ছি, তাহলে এই এক্সাম্পল ধরো প্রতিসাম্যতার ব্যাপারে যদি বলি, প্রথম অধ্যায় জুওলজি, তো প্রতিসাম্যতার যে এক্সাম্পল গুলো আজমল স্যারের বাইরে আলিম স্যারের কিছু এক্সট্রা আছে। তো যখন আমি প্রতিসাম্যতাটা পড়াবো, তাহলে আলিম স্যারের এক্সাম্পলটা অ্যাজ এ টিচার হিসেবে আমার দায়িত্ব শুরু থেকেই দেওয়া। এতে করে হবে কি, স্টুডেন্টরা 2 বছর থেকে কিন্তু এটা প্র্যাকটিস করলো বা প্র্যাকটিসের মধ্যে থাকলো। তো টিচার এখানে বেশি ভূমিকা রাখবে। এখন যদি তাদের পার্টিকুলার টিচার এই কাজটা না করে, তাহলে কোনো একটা বই তাদেরকে হেল্প করতে পারে। আর যদি কোনো বইও না থাকে, তাহলে তাদেরকেই কিন্তু 6-7টা বই নিয়ে এই স্টাডিটা করতে হবে। তথ্যগত ইনফরমেশনের পার্থক্যের জন্য আমি বলি যে ইনফরমেশনের যতই পার্থক্য থাক, আমার কাছে মনে হয় যেহেতু এটা বায়োলজি, একটা মেডিকেল সায়েন্স, এটা কিন্তু সহজেই চেঞ্জ হয় না। আর প্রশ্নও কিন্তু করেন ডাক্তাররা, সো ডাক্তারদের কাছে কিন্তু প্রকৃত নলেজটাই থাকে। তো আমার কাছে মনে হয় তত্ত্বগত পার্থক্য থাকলে তারা প্রথমে টিচারকে আস্ক করুক যে স্যার, আজমল স্যারের বইয়ে তো 10 বিলিয়ন ছিল, আলিম স্যারের বইয়ে তো 100 বিলিয়ন নিউরনের সংখ্যা, যদিও আজমল স্যারের বই এখন চেঞ্জ করে 100 বিলিয়ন দিয়েছে, কিন্তু অনেক দিন ধরে কিন্তু 10 বিলিয়ন ছিল। তো টিচারকে জিজ্ঞেস করা, ধরো জিজ্ঞেস করা যে স্যার আসলে কোনটা সঠিক। তো টিচার যদি বলেন তো আলহামদুলিল্লাহ, হয়ে গেল। বাট টিচারও যদি কনফিউজ থাকেন যে না আসলে দুইটাই যে কোনো একটা আসলে দিও, তখন তার কি করা উচিত? গুগল করা উচিত যে অ্যাকচুয়ালি মানুষের মস্তিষ্কে কতটুকু নিউরন থাকে, এবং আমার কাছে মনে হয় সঠিকটা দেওয়াই উচিত। কিন্তু তারপরেও মাঝে মধ্যে কিন্তু একটু উল্টাপাল্টা হয়, কারণ এই সংখ্যা ভিত্তিক অনেক তথ্যই কিন্তু মেডিকেলের ডাক্তারদেরও সবসময় মনে থাকে না, ফলে তারা যে বইটা থেকে প্রশ্ন করেন সেখানে যা আছে ওটাই কিন্তু উঠিয়ে দেন, এত যাচাই বাছাইও করেন না। এই কারণে আমি একটু ভাগ্যকেও দোষ দিব, যে আসলে লাকটাও একটা বড় ব্যাপার এখানে। এই জি ভাইয়া, মানে এই ইনফরমেশন গুলো যে কিছু কিছু ভিন্ন থাকে, আমার কাছে মনে হয় যে কেন মেডিকেল রিলেটেড ইনফরমেশন গুলো ভুল থাকবে? এগুলো তো আসলে স্বীকৃত ট্রুথ, এগুলো তো আসলে সঠিক থাকা দরকার। আবার দেখা যায় কিছু জায়গায় রেঞ্জে প্রকাশ করে না, আমাদের মেডিকেল সায়েন্সে সবকিছু তো আমরা রেঞ্জে প্রকাশ করি, তো দেখা যায় যে রেঞ্জে প্রকাশ না করার কারণে এই তথ্যগত ভুলগুলো চলে আসে। তো স্টুডেন্টদের এটা নিয়ে আসলে কনসার্ন থাকা উচিত উচিত কারণ অ্যাডমিশন বেসড রেজাল্ট তো দেয় না আসলে, ওরা কোনটা সঠিক দিচ্ছে সেটাও আমরা জানতে পারি না। তো কোনো একবার যদি ওরা দিত যে আসলে হম, কোনগুলো সেটা সঠিক, জানতে সেখান পারছি। থেকে একটা ধারণা করা যেত। তো নেক্সট, আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি করে নেই তারপর ওদের প্রশ্নগুলো নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে এখন তো একটা লকডাউন ফেজ চলছে, এবং আমার ব্যক্তিগত ধারণা হয়তো সেপ্টেম্বর অক্টোবরের আগে এইচএসসি পরীক্ষা হবে না, যেহেতু একটা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো দুইটা ব্যাচ খুব ঝামেলার মধ্যে পড়েছে। একটা হচ্ছে যাদের এবার এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তারা কবে এইচএসসি পরীক্ষা হবে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে আছে। আর দ্বিতীয় যারা এবার ফার্স্ট ইয়ার ফাইনাল দিত, তারা একটা ঝামেলার মধ্যে আছে যে তারা
কবে ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে, তাদের এইচএসসি পরীক্ষা কবে হবে, তাদের অ্যাডমিশন টেস্ট কবে হবে, সবকিছু নিয়ে একটা সকলেই চিন্তার মধ্যে আছে। তো যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের তো এই বন্ধের টাইমটা আরো প্রলংড হবে, হয়তো আরো 3-4 মাসের মধ্যে তারা ছুটি পাচ্ছে। তারা এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি কি এখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া কি তাদের জন্য উচিত কিনা, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা কি তারা সাথে কন্টিনিউ করবে কিনা এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে, এই ব্যাপারে আপনার মতামত কি ভাইয়া? আচ্ছা, ধন্যবাদ। আমি যেটা বলি যে নর্মালি আমার কাছে মনে হয় যে না, সেপ্টেম্বরের আগে পরীক্ষা হবে না, এটা আমার পার্সোনাল অভিমত। আজকে একটা নিউজ দেখলাম, সেখানে আবার স্বল্প পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান যাতে আহ, খুলে দেয় এরকমও কিন্তু কিছু বলছে। তো এখন কি হবে বোঝা যাচ্ছে না, যদি আসলেই নেক্সট ঈদ পর্যন্ত কোনো কিছু না হয়। তো আমি কিন্তু আমার আগেও বিভিন্ন জায়গায় যখন আমি লাইভে গিয়েছি আমি এই কথাটা বারবার বলেছি। এমনকি আমি আমার গ্রুপেও একবার স্ট্যাটাসও দিয়েছি যে না, যে তোমরা এখন থেকে অ্যাডমিশনের জন্য পড়ো। কারণ দেখো, অ্যাডমিশন তো নতুন কিছু না। হ্যাঁ, এমন যদি হতো যে অ্যাডমিশনের পড়াটা একদম আলাদা, তাহলে ইন্টারমিডিয়েটের যে টপিক থেকে টোটালি বাইরে, তাহলে আমরা ইন্টারমিডিয়েটের পড়াগুলো ভুলে যাব। তা তো না ভাই, তাহলে অ্যাডমিশনের পড়াগুলো তো এমসিকিউ, সেটা তো তার বোর্ড পরীক্ষার জন্যও কাজে লাগবে। সো ডেফিনেটলি তাকে অ্যাডমিশনের জন্যই পড়া উচিত। এবং অবশ্যই ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা এখন থেকে দেখা উচিত। কারণ আমি জানি না যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তারা অ্যাডমিশনে আদৌ কতটুকু টাইম পাবে। তো যারা ভেবে আছো তোমরা যে না, সাধারণ জ্ঞান ইংলিশটা আমরা ওই অ্যাডমিশনের সময় পড়বো, তাহলে কিন্তু ভাই এটা একটা ভুল হবে। তো আমার কাছে মনে হয় এখন থেকে ইংরেজি সাধারণ জ্ঞান পড়া উচিত। এবং অ্যাডমিশন ধরে ধরেই তুমি অ্যাডমিশন ধরলে কিন্তু তোমার এমসিকিউ হচ্ছে, আর বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য কিন্তু হাতিয়ার হচ্ছে এমসিকিউ। সো ডেফিনেটলি অ্যাডমিশন ধরেই এখন পড়া উচিত। আর পরীক্ষা, লকডাউন খোলার তো ধরো 1 সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে, সরি 1 সেপ্টেম্বর থেকে লকডাউন শেষ হবে। তো 1 সেপ্টেম্বরই তো আর ঘোষণাটা দিবে না। 1 সেপ্টেম্বর থেকে যদি লকডাউন শেষ হয়, ঘোষণাটা 10 দিন আগে দিবে, 5 দিন আগে দিবে। আর লকডাউন খোলার 15 দিন পর হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা। তার মানে তারা ঘোষণা পাওয়ার আরো কিন্তু 25 দিন হাতে পাচ্ছে। সো 25 দিন কি এনাফ না তার রিটেন রিভিশনের জন্য? অবশ্যই এনাফ। তাহলে অবশ্যই তাকে এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। আর যারা নিউ সেকেন্ড ইয়ার উঠলো এদের জন্য, এদের জন্য এরাই কিন্তু বেশি এখন অনলাইনে ক্লাসগুলো করছে। কারণ এরা তো বুঝে গেছে যে আসলে কিভাবে হয়। এদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আমি জানি না, আমি যদি ওরকম একটা বড় পদে থাকতাম তাহলে আমি ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা নিতাম না। ধরো লকডাউন শেষ, তোরা ভাই উঠে গেছি সবাই সেকেন্ড ইয়ারে, দেন সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হতো। কারণ ফার্স্ট ইয়ার ফাইনাল নিলে তার ফার্স্ট ইয়ার ফাইনাল নিতাম না তাদের। তো এখন ওদের জন্য যেটা ওরা কিন্তু রিল্যাক্সে আছে, কারণ এখানে টেনশনের কিছু নাই। যারা টেনশন করছো যে ভাইয়া কি হবে, পড়া তো আগাচ্ছে না, আমার কাছে মনে হয় ওরা ফার্স্ট ইয়ারের পড়াগুলোই পড়ুক। কারণ দেখো, সেকেন্ড ইয়ার তারা কিন্তু কোনো টিউটরের কাছে পড়ে নাই, তারা অনেক টাকা খরচ করে একটা টিচারের কাছে কিন্তু পড়ে। তো টিচার তাকে জিনিসটা সহজবোধ্য করায়, তারপর কিন্তু জিনিসটা তার খুব ভালোভাবে মনে থাকে। তো এখন যদি তারা নিজে নিজে ট্রাই করে পড়ার, তাহলে যে পড়াটা তাদের 2 ঘন্টা লাগবে, টিচারের কাছে পড়লে কিন্তু সেটা আধ ঘন্টায় হয়ে যাবে। তাই নতুন পড়া যদি পড়তেই হয়, তাহলে অনলাইনে এই রিলেটেড কোনো ক্লাস যদি থাকে সেখান থেকে শিখে তারপর পড়ুক। আর যদি সে নতুন পড়া না পড়ে, তাহলে পুরাতন পড়াগুলো, কারণ কোনো স্টুডেন্ট 100% আমাকে গ্যারান্টি দিতে পারবে না যে ফার্স্ট ইয়ারে তাকে যা পড়ানো হয়েছে সে একদম হাফেজ হয়ে গেছে, মোটেও না। বরং সে কি করতে পারে, ফার্স্ট ইয়ারের পড়াগুলোতে এখন সে হাফেজ হতে পারে। এটাই হচ্ছে আমার পরামর্শ, যে ওটাই ভালো করে পড়ুক। এই আচ্ছা, জিকে ইংলিশ নিয়ে ভাইয়া তো বললো, তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। অনেকে জিজ্ঞাসা করছে যে আমার একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট কমপ্লিট গাইডলাইনের ভিডিও আছে, সেখানে আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা কথা বলছি। সাধারণ জ্ঞান আর ইংলিশ নিয়ে আমি একটা ওইখানে মতামত শেয়ার করছি, সেটা ভাইয়ার সাথেও শেয়ার করি, লাইভে যারা যুক্ত আছে তাদের সাথেও শেয়ার করি। যে সাধারণ জ্ঞান আর ইংলিশ নিয়ে আমার কাছে মনে হয় প্রতিদিন কিছু অল্প টাইম নিয়ে সাধারণ জ্ঞান পড়া উচিত। কারণ একদিনে সাধারণ জ্ঞানে জাহাজ হওয়া যাবে না, একদিন ইংরেজিতে জাহাজ হওয়া যাবে না। ইংরেজিতে যেমন কিছু জিনিস রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ট্রান্সলেশন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এই জিনিসগুলো কেউ পড়িয়ে দিতে পারবে না। তো আমি একটা অভিমত আমার সব স্টুডেন্টদের বলি, প্লাস আমার ভিডিওতেও বলেছি, যে প্রতিদিন 30 মিনিট করে সময় রাখতে ইংরেজির জন্য, যেখানে সে 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, 5টা প্রিপোজিশন, 5টা ইডিয়মস,
5টা ট্রান্সলেশন, একটা পাঁচটা স্পেলিং একটা খাতায় লিখবে। তো একটা খাতা মেনটেন করে সেখানে পাঁচটা 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 করে এই 6টা জিনিস, যে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডমস এন্ড ফ্রেজ, স্পেলিং আর ট্রান্সলেশন, এই 6টা জিনিস থেকে প্রতি বছর 5 থেকে 6টা বা আরো বেশি প্রশ্ন আসে। এই 6টা জিনিস প্রতিদিন যদি সে 5টা করে 30 মিনিট সময় নিয়ে লেখে, যে 20 মিনিট লিখবে আর বাকি 10 মিনিট আগের দিনেরটা দেখবে। তো এরকম কন্টিনিউয়াস বেসিসে যদি দেখে তাহলে 30 দিনে হয়ে যাচ্ছে প্রায় 150টা করে সিনোনিম অ্যান্টোনিম। 2 মাস বা 3 মাসে সেগুলা প্রায় 500-র অধিক চলে যাচ্ছে। তো এইভাবে করলে একটা পার্টিকুলার সিনোনিম অ্যান্টোনিম এগুলোর উপর একটা দক্ষতা চলে আসে। আর 30 মিনিট প্রতিদিন 20টা করে জিকে, 20টা বা 30টা করে সাধারণ জ্ঞান পড়তে পারে। যে 20 বা 30টা সাধারণ জ্ঞান সে প্রতিদিন পড়লো, যে 30 মিনিটের মধ্যে 20 মিনিট নতুন পড়বে আর 10 মিনিট আগের জিনিস রিভিউ করবে। কারণ সাধারণ জ্ঞান আর এই সিনোনিম অ্যান্টোনিম গুলো এগুলো এমন একটা জিনিস যে প্রতিদিন যদি রিভিউ না করা হয় তাহলে এই জিনিসগুলো মনে থাকবে না। সো এই জিনিসটা আমি আমার ভিডিওতেও বলেছি, প্লাস আমি আমার স্টুডেন্টদের এই ব্যাপারটা নিয়ে বলি। আশা করি যারা ভিডিওতে যুক্ত আছো তারা এই কথাটি শুনেছো, এবং যদি তুমি এই ভিডিওটা না দেখো তাহলে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল সাদিকুর সাদাবে গেলে দেখবে একটি প্লে লিস্ট রয়েছে। সেখানে আমরা কথা বলেছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট কমপ্লিট গাইডলাইন নিয়ে। সেখানে জিকে ইংলিশ কিভাবে পড়তে হবে সেটা একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। আর এখানেও তো আমি বললাম যে তোমরা তো শুনতে পারলে। আর ভাই আমরা যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিলাম তাদের কি কলেজ ওপেন হওয়ার পর পর টেস্ট এক্সাম হওয়ার পসিবিলিটিস আছে অনেকে বলছে। আচ্ছা ভাইয়া একটু ভাইয়ার কানেকশন একটু হচ্ছে যে চলে গিয়েছে। তো টেস্ট এক্সাম হওয়ার আসলে তোমাদের এখন পসিবিলিটিস নেই, কারণ টেস্ট এক্সাম অনেক বড় একটা এক্সাম। টেস্ট এক্সামে আসলে তোমাকে দেখা হবে যে তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিনা। বাংলাদেশ শিক্ষা বোর্ড কিন্তু, শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয় যাই বলো, তারা কিন্তু এই জিনিসটা খুব স্ট্রংলি রেগুলেট করে। যারা এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয় না তাদের কিন্তু, টেস্ট পরীক্ষা উত্তীর্ণ না হলে কিন্তু এইচএসসি দিতে দেয় না। তো তোমাদের একদম না পড়িয়ে টেস্ট পরীক্ষা দিতে বসিয়ে দিবে না, অবশ্যই না, এটা কখনোই হবে না। আচ্ছা ভাইয়া আবার চলে এসেছে আমাদের সাথে, ভাইয়া যুক্ত হয়েছে। ভাইয়া কি যুক্ত হতে পেরেছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের যে, আচ্ছা ভাইয়া যুক্ত হয়েছে। আরেকটা প্রশ্ন ভাই, এখন আমার মোটামুটি প্রশ্ন শেষ, এখন ওদের কিছু প্রশ্ন উত্তর দেই, তা না হলে ওরা লাইভে যুক্ত আছে, ওরা বলবে এত কষ্ট করে কেন লাইভে যুক্ত আছি। আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কোশ্চেনে অনেক আমার সময় ডাবল অ্যাকচুয়ালি নেট অ্যান্সার। চলে গিয়েছিল, হ্যাঁ। জি ভাই, একটা প্রশ্ন এসেছে যে কোনো কোশ্চেনে যদি ডাবল অ্যান্সার থাকে তাহলে কি ডাবল অ্যান্সার মার্ক করতে হবে, আর যদি অ্যান্সার ভুল যায় তাহলে কোনো মার্কস কাটা যাবে? আচ্ছা এই প্রশ্নটা আমি একটু এক্সটেন্ড করি, যে কখনো যদি ডাবল অ্যান্সার থাকে বা কোনো স্টুডেন্টের কাছে যদি মনে হয় ডাবল অ্যান্সার আছে, যেমন আমাদের 2016 সালের একটা প্রশ্নের মধ্যে অ্যান্সার হতো বিভব শক্তি, তো বিভব শক্তি স্থিতি শক্তি দুইটাই দেওয়া ছিল। তো কোনো ডাবল অ্যান্সার কি হয় কিনা? আবার লাস্ট ইয়ার কেমিস্ট্রি প্রশ্নে দেখা গিয়েছে একটা প্রশ্ন ব্ল্যাঙ্ক ছিল। তো কোনো জায়গায় যদি প্রশ্ন অ্যান্সার ডাবল থাকে বা কোনো ব্ল্যাঙ্ক থাকে, তখন স্টুডেন্ট আসলে কি করবে বা তখন তাদের আসলে কি করা উচিত? ভাইয়া কি প্রশ্নটা শুনতে পেরেছিলেন? আচ্ছা, প্রথমত এ নিয়ে তো আসলে সুনির্দিষ্ট কোনো কিন্তু নির্দেশনা এমবিবিএস এর পরীক্ষার কিন্তু ইয়েতে দেওয়া থাকে না যে ডাবল থাকতে পারে বা যেমন ঢাকা ভার্সিটির। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া নেট বলুন। একটু স্লো, তাই না? জি ভাইয়া বলুন, আপনি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পারা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, আপনি ভাইয়া বলুন, আপনার উত্তরটা কন্টিনিউ আচ্ছা, করতে পারেন। তো যেহেতু সুনির্দিষ্ট কোনো আলোচনা বা দিক নির্দেশনা দেওয়া নেই যে ডাবল হতে পারে বা ট্রিপল হতে পারে বা ডাবল হতে পারে, ট্রিপল হতে পারে অথবা ব্লাঙ্ক হতে পারে, এরকম যেহেতু নির্দিষ্ট কোনো নাই, তবে আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের সময় ডাবল অ্যান্সারও কিন্তু ছিল এবং আমি নিজেই কিন্তু একটা ডাবল অ্যান্সার করেছি যখন ব্লাঙ্ক ছিল। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যেহেতু আমরা আনসার জানছি না, সমস্যাটা কিন্তু এখানেই। যদি এমন হতো যে ওই স্বাস্থ্য অধিদপ্তর থেকে সঠিক আনসার কোনগুলো সেটা দেওয়া হতো এবং আমরা কিন্তু তখন বুঝতে পেতাম যে না, এইটার উত্তর তাহলে ব্লাঙ্ক ছিল, তখন কিন্তু আমরা প্রিপারেশন নিতাম যে না, ব্লাঙ্কও থাকতে পারে। কিন্তু আসলে আমরা তো আসলে জানি না যে ব্লাঙ্ক ওটা কি ব্লাঙ্ক। যেমন সোডিয়ামের যে বিষয়, ইলেকট্রন সংখ্যা নিয়ে কোন একটা প্রশ্ন মনে হয় এসেছিল, সেখানে আনসার হওয়ার কথা ছিল 11,
আহ কিন্তু অপশনে মনে হয় 11 ছিল না, আমার প্রশ্নটা মনে নাই। অপশনে মনে হয় 10 বা এরকম কিছু ছিল। এখন অনেকেই ধারণা করছেন এটা ব্ল্যাঙ্ক, কারণ লিগালি তো এটা ব্ল্যাঙ্ক। আবার অনেকেই যেটা নিজেই পণ্ডিতি করে এরকম করেছেন যে না, এখানে হয়তো বা প্লাসটা মিসিং হয়ে গেছে, এনে প্লাস হলে যেহেতু 10 হতো, প্লাসটা মনে হয় মিসিং হয়ে গেছে। কারণ অনেক প্রশ্ন কিন্তু দেখবা কিছু টাইপিং মিস্টেক থাকে, তো তারা কিন্তু ওই মিসিংটা মনে করেই তারা কিন্তু 10 দিয়েছে। এখন আমরা তো জানি না, আমরা কিন্তু ওইভাবেই আছি যে এটা কেউ বলছে এটা ব্ল্যাঙ্ক, কেউ বলছে যে না এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক 10। কিন্তু অ্যাকচুয়াল সমাধান কোনটা সেটা যদি আমরা জানতাম, তাহলে আমি হয়তো বা বলতাম যে না, ডাবল থাকে, ব্ল্যাঙ্ক থাকে। এখন আমি যদি বলি, আমার কাছে এরকম কোনো সোর্স নেই যে ডাবল থাকতেই পারে, ব্ল্যাঙ্ক থাকতেই পারে। কিন্তু পূর্বের পরীক্ষায় যেমন এই প্রশ্নটা ছিল, এটার কোনো সঠিক আনসার ছিল না। এখন কি হবে আল্লাহ ভালো জানে। এই আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে আমাদের যে কোশ্চেন ব্যাংক সম্পর্কে কিছু বলেন। কোন কোশ্চেন ব্যাংকটা ভালো, বা কোন কোশ্চেন ব্যাংকে বিস্তারিত ব্যাখ্যা সহ সবগুলো উত্তর দেওয়া আছে? আচ্ছা, এরকম কোনো কোশ্চেন ব্যাংক নাই, তবে রয়্যাল গাইডের কথা বলবো। আমি নিজেও রয়্যাল গাইডের এডিট করেছি দীর্ঘ 4-5 বছর। অ্যাকচুয়ালি আমি যখন রংপুর রয়্যালের স্টুডেন্ট ছিলাম, সেই থেকে আমি ঢাকা রয়্যালের 1 বছর পরিচালকও ছিলাম ফার্মগেট শাখার। তো রয়্যাল গাইডের যিনি লেখক নূর ইসলাম স্যার, ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো এই গাইডটা যারা ফার্স্ট ইয়ার, ওখানে কিন্তু ভালো বড় বড় ব্যাখ্যা থাকে। আর কোনো বাংলাদেশের কোনো প্রশ্ন ব্যাংকে এত বড় ব্যাখ্যা থাকে না। রয়্যাল গাইডের ভলিউম কিন্তু আগে যতটুকু ছিল এখন কিন্তু অনেক বেশি। তো যদিও এটা অ্যাডমিশনের গাইড, কিন্তু আমার কাছে মনে হয় অ্যাডমিশনের পরীক্ষার্থীরা যদি এটা কিনে একটু ভয়ও পেয়ে যেতে পারে। তো ফার্স্ট ইয়ার থেকে কেউ যদি চায় একদম ভালো মতো ব্যাখ্যা, আমার কাছে মনে হয় রয়্যাল গাইড, এটাকে মেডিকেলের বাইবেল বলা হয়, তো আমি পছন্দ করি। এমন না যে রয়্যাল গাইড আমার নাম আছে তাই, পার্সোনালি অনেক ভালো গাইড। আর সবচেয়ে বড় কথা, তোমরা যারা এখন লকডাউনে আছো, বইয়ের দোকানও এত বেশি খোলা নাই, আমরাও সাদাবো ট্রাই করছে, আমিও ট্রাই করছি। আমার একটা প্ল্যান আছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংলিশ 10 বছরের একদম মানে পূর্ণাঙ্গ সমাধান আমি দিয়ে দিব। সাদাব, তুমি যদি আমার কোনো একটা সলিউশন ভিডিও দেখে থাকো যে আমি যে টপিক নিয়ে দেখেছি আলোচনা ভাইয়া। করেছি, যে টপিকে প্রশ্ন এসেছে, ওই একদম টপিকের ইন পূর্ণাঙ্গ ডিটেলস। কিন্তু আমি দিয়েছি। হ্যাঁ, তাহলে কোনো স্টুডেন্ট যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করে, এখন কথা হতে পারে যারা এবছর পরীক্ষার্থী, আমি একটু তাড়াহুড়াই করছি, তো তাদের জন্য যদি 10 বছর পর্যন্ত নাও হয়, 5 বছর হবে, কিন্তু পরের বছর যারা পরীক্ষা দিবে তারা ইনশাআল্লাহ একটা কমপ্লিট প্লেলিস্ট পাচ্ছ। সেক্ষেত্রে আর কোনো বই কিন্তু পড়ার দরকার হচ্ছে না, আমাদের এই ইউটিউবের প্লেলিস্ট পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়ার বিস্তারিত, অনেক বিস্তারিত ভাবে সেই ভিডিওগুলো দিচ্ছে, তো যারা দেখনি দেখতে পারো। আমিও ইনশাল্লাহ হয়তো সামনে মানে সমাধান শুরু করতে পারি ভাইয়াকে অনুসরণ করে, যেহেতু হ্যাঁ, তুমি সমাধানের ভিডিওগুলো ভার্সিটিটা শুরু ভালো। করতে পারো, তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টটা শুরু করতে পারো। তাহলে কিন্তু দুটোই হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার ভার্সিটি স্টুডেন্ট অ্যাডমিশন গুলোকে টেস্ট শুরু সাজেস্ট করা করব যায়। যে তোমরা সাদাবের হ্যাঁ, ভার্সিটিটা দেখো। তুমি আমার ঢাকায়। মেডিকেল একটা বললে, ঢাকা কারণ এটা ইউনিভার্সিটি তো টা অসম্ভব। করা যায়। ঢাকা ইউনিভার্সিটি যেমন এবছর থেকে একটু নিউ প্যাটার্ন এক্সাম নেওয়া শুরু করেছে, ওরা একটু লিখিত রেখেছে সাথে সাথে। আচ্ছা, তো এরপরে আমাদের প্রশ্ন আছে, মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একসাথে নিলে কি বোকামি হবে কিনা? এ বিষয়ে আমি বলবো যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তুমি কিন্তু মেডিকেলে চান্স পেতে পারো। তোমার 50% সম্ভাবনা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মেডিকেলে তুমি চান্স পাবে। কিন্তু তোমার ম্যাথে খুব ভালো দক্ষতা নাই, 2 বছর ধরে তুমি ম্যাথ নিয়ে স্টাডি করো নাই, বুয়েটের প্রশ্নের প্যাটার্ন তুমি জানো না, কিন্তু তুমি 2 বছর পর মেডিকেল কোচিং করে বুয়েটে চান্স পাবা, এটা একটা মিরাকল। ওকে। তো আমার কাছে মনে হয় যেহেতু মেডিকেলের প্রশ্ন হচ্ছে অনেক সহজ হয়, আর সাধারণ জ্ঞান প্রশ্নটাও এখন সহজ হচ্ছে। হ্যাঁ, তো এই কারণে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের কাছেও কিন্তু এই বায়োলজি সহজ, তাদের কাছে কিন্তু বায়োলজিটা কঠিন লাগার কথা ছিল। কিন্তু এমন সব প্রশ্ন বায়োলজিতে আসছে, বা ফিজিক্স কেমিস্ট্রিতে আসছে, বা সাধারণ জ্ঞান আসছে, তারা না পড়েও কিন্তু পারছে। কিন্তু তুমি কিন্তু না পড়ে বুয়েটের প্যাটার্নের প্রশ্ন কিন্তু সলিউশন করতে পারবে না। তাই আমার কাছে যেটা মনে হয়, যারা একদম মেডিকেল প্রিপারেশন নেয়, বুয়েটের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যার কোনো ধারণাই নাই, সে কিন্তু আহ বুয়েটে চান্স পাওয়া তার জন্য টাফ। এখন দুইটা একসাথে প্রিপারেশন নেওয়া কতটুকু যুক্তিযুক্ত, আমি মনে করি যুক্তিযুক্ত না। বরং এটাই করা উচিত, তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে তোমার যদি মনের মধ্যে ভয় থাকে, তাহলে তুমি পার্সোনালি ম্যাথ, যে টিচার তোমার সবচেয়ে তোমার কাছে বেস্ট মনে হয়, তার কাছে তুমি ম্যাথ বাসায় আলাদা করে পড়তে পারো, ম্যাথ প্লাস ফিজিক্সের ম্যাথ।
আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে ইঞ্জিনিয়ারিং কোনো কোচিং সেন্টার বা তুমি যেভাবে পড়তে চাও ওই কোচিং করে তুমি বায়োলজিটা আলাদা করে বাসায় অথবা কারো কাছে ব্যাচে পড়তে পারো। সো এটাই হচ্ছে, ইঞ্জিনিয়ারিংও করবা মেডিকেলও করবা এটা না, ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অথবা মেডিকেল প্লাস ম্যাথ। এই হুম। আসলে যেটা সত্যি কথা যে দুই নৌকায় পাড়া দেওয়া আসলে উচিত না, তখন আসলে কোনো নৌকায় পা থাকে না, পা পিছলে পড়ে যেতে হয়। সো একটার প্রিপারেশন নিলেই আসলে বেটার। আর যেটা সত্যি কথা যে প্রতি বছর দেখা যায় মেডিকেলে চান্স পাওয়া 15 থেকে 20% স্টুডেন্ট তারা শুধু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছে। মেডিকেলের প্রিপারেশন নিলে দেখা যায় তাদের মনের মধ্যে একটা ভয় থাকে, অ্যাডমিশন টেস্টে গিয়ে একটা ভুল করার প্রবণতা থাকে। কিন্তু হচ্ছে জাস্ট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা দেখা যায় ঘুরতে গেছে মেডিকেল, যাই একটু ঘুরে আসি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে, তখন ভালো করে যায়। বাট এটা কিন্তু শুধুমাত্র তারাই চান্স পায়। আমি ফলো করেছি যে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে মেডিকেলে কারা চান্স পায়, যাদের ইন্টারে বায়োলজি বেসিক্স খুব ভালো ছিল, যারা ইন্টারে বায়োলজি এবং কেমিস্ট্রি বই খুব ভালো করে পড়েছে। এখন তোমার ইন্টারের প্রিপারেশন খারাপ, তুমি যদি মনে করো যে না আমার ইন্টারের প্রিপারেশন খারাপ কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, অনেককে দেখছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে, তখন কিন্তু হবে না। ইন্টারে যারা খুব ভালোভাবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়েছে তারাই দেখা যায় আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরও মেডিকেলে চান্স পেয়ে যায়। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন যে মেডিকেল সেকেন্ড টাইম নিয়ে কিছু বলেন। সেকেন্ড টাইম একটা প্রশ্ন ভাইয়া জাগে যে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আসলে সেকেন্ড টাইমারদের প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত। আর সেকেন্ড টাইমটা নিয়ে একটু কিছু যদি আপনি বলতেন, যে অনেকে বলতেছে সেকেন্ড টাইম নিয়ে আপনার সাথে আপনাকে কিছু বলতে বলছে যে সেকেন্ড টাইম অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন টেস্ট। সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে যদি ভাই আপনি কিছু বলতেন। ভাইয়া কি শুনতে প্রতি পাচ্ছেন দিন আমাকে? যে কোনো নোটিশ আসছে যে থাকবে, আর আমার কাছে মনে হয় যদি এরকম নোটিশ করেই সেকেন্ড টাইম থাকবে না, তাহলে 1 বছর আগে, হ্যাঁ, তাহলে 1 বছর আগেই কিন্তু এটার একটা নোটিশ কিন্তু দেওয়া উচিত। তো ধরেই নেই সেকেন্ড টাইম থাকবে, আর সেকেন্ড টাইমরা আমার কাছে মনে হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? জি ভাইয়া, জি ভাইয়া বলুন। আচ্ছা, তো যারা এবার সেকেন্ড টাইম পরীক্ষার্থী, তো আসলে কোচিং সেন্টারও যেহেতু বন্ধ, হ্যাঁ অনেকেই আবার আছে বিভিন্ন বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে দিতেই তাদের এমন সময় এসেছে তারা ঠিকঠাক কোচিংও করতে পারেনি। খেয়াল করো জানুয়ারি মাসের দিকে সেকেন্ড টাইম কোচিং শুরু হয়েছে, হ্যাঁ মার্চের দিকেই কিন্তু বন্ধ হয়ে গেল, তারা কয়দিনই বা কোচিং করতে পারলো। তো আমার কাছে মনে হয় সেকেন্ড টাইম তোমরা তো অনেকটাই জানো যে কিভাবে পরীক্ষার প্যাটার্ন, বা তোমরা তো একবার না একবার কোচিং করেছো। আর বিশেষ করে যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, এবছর মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তারা অন্তত মেডিকেলের প্রশ্ন ব্যাংক গুলো দেখো। আর যেটা আমি বলবো যে তোমরা কিন্তু হতাশ না হয়ে বরং এটা ভাবো যে তোমরা এগিয়ে আছো, কারণ যারা এবার ফার্স্ট টাইম তাদের চেয়ে কিন্তু তোমরা অনেক কিছুই জানো। সো এই হতাশাটা তোমাদের থাকা যাবে না, কারণ তোমাদের মেইন সর্বনাশ করবে কিন্তু হতাশা। তো আমার কাছে মনে হয় তুমি ফার্স্ট টাইম কোচিং করার সময় তোমার যে জিনিসটাতে ল্যাকিংস ছিল, ধরো কারো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যদি ল্যাকিংস থাকে, তাহলে সেই কেমিস্ট্রি সেকেন্ড পেপার একদম তছনছ করে ফেলো। আর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে অবশ্যই তোমরা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে ঠিক ফার্স্ট টাইমারের মতো করে আবার অবশ্যই কিন্তু তোমরা কোচিংটা করবে। সো এটা যাতে মিস না হয়, কারণ তোমরা কিন্তু এই টাইমটা কোচিং করতে পারলে না। সো তোমরা আবার ফার্স্ট টাইমের সাথে কোনো একটা কোচিং করবে, বা যেভাবে তোমার এলাকায় যেভাবে কোচিং হয়, প্রাইভেট হোক যা হয় সেভাবে তোমাদেরকে পড়তে হবে। সো এটাই বলবো, তোমাদের মেইন হচ্ছে হতাশা, কারণ এরপরে যদি তুমি চান্স না পাও তাহলে তো আর কি হবে না হবে এই হতাশাটা থাকা যাবে না। উপরওয়ালার উপর ভরসা রাখো যে কিছু একটা হবে, ভালো কিছুই একটা হবে, এবং আসলে যা হবে সেটা ভালোর জন্যই ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, স্টুডেন্টরা বর্তমানে যে জিনিসটা ফেস করছে যে তাদের ঘুম হচ্ছে না কম। একজন প্রশ্ন করেছে ভাই 7 ঘন্টার কম ঘুম হলে কি কোনো প্রবলেম হবে কিনা, ব্রেন রিলেটেড, ব্রেন রিলেটেড বা পড়ালেখা মনে রাখার ব্যাপারে কোনো সমস্যা হবে কিনা যদি কেউ 7 ঘন্টার কম ঘুমায়। না, দৈনন্দিন, না দৈনন্দিন 6 ঘন্টা ঘুমালেই তো এনাফ। হ্যাঁ, 5 ঘন্টার নিচে হলে একটু প্রবলেম হতে পারে, তবে মানুষ, মানে অভ্যাস তো একটা বড় জিনিস। And কেউ যদি আছে যে 4.5 ঘন্টা
সে অভ্যস্ত ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। এন্ড কথা হচ্ছে তুমি হঠাৎ করে যদি তোমার অভ্যাসটা চেঞ্জ করো তাহলে প্রবলেম। তোমার কাছে যদি মনে হয় যে তুমি এখন একটু কম ঘুমাবে, হ্যাঁ, তাহলে তোমার কি করা উচিত, পরীক্ষার 2 মাস আগে থেকেই কম ঘুমানো উচিত। কম ঘুমানো বলতে আমি বোঝাচ্ছি যে অবশ্যই 6 ঘন্টা সারা দিনে, সেটা হতে পারে রাতে 5 ঘন্টা, দিনে 1 ঘন্টা, 6 ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু এখন ধরো তুমি 8 ঘন্টা করে ঘুমাও, 8 ঘন্টার কম হলে তোমার কি বলে ঘুমটা ভালো হয় না, কিন্তু তুমি চাচ্ছ তুমি এখন 6 ঘন্টা ঘুমাবে। তো এটা পরীক্ষার 2 মাস আগ থেকে করা উচিত, কারণ তুমি যদি মনে করো পরীক্ষার 1 সপ্তাহ আগে 6 ঘন্টা করে ঘুমাবে, তাহলে দেখবা যে ওই 6 ঘন্টা কম ঘুমে পরীক্ষার হলে কিন্তু তুমি আবোল তাবোল লিখছো। তো এটাই, এই অভ্যাসটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এ নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে যখন অ্যাডমিশন কোচিং করি, তো অ্যাডমিশন কোচিং এর শিডিউল তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো শিডিউল নেওয়া যায়। তো অনেক স্টুডেন্ট করে কি, অ্যাডমিশনে 3-4 মাস বিকেল 5টার ব্যাচ নিল, সে সারা রাত ধুমায় পড়ে। সারা রাত ধুমায় পড়ে কি হয়, ঘুম থেকে ওঠে 12টায়, গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে সে বাকি টাইমটুকু পড়ে 5টার সময় আবার কিন্তু কোচিং করতে যায়। তো দেখো দীর্ঘ 4 মাস সে কিন্তু দুপুর 12টায় বা 10টায় কিন্তু ঘুম থেকে উঠলো। কিন্তু খেয়াল করো তো, যেদিন পরীক্ষা, পরীক্ষা কিন্তু সকাল 10টায়, তো পরীক্ষা সকাল 10টায়, তো পরীক্ষার দিন কিন্তু সে 10টায় উঠলে হবে না, তাকে কিন্তু পরীক্ষার দিন মিনিমাম 2 ঘন্টা আগে উঠতে হবে, এবং পরিস্থিতি অনুযায়ী ভোর 6টায়ও কিন্তু উঠতে হতে পারে। তাহলে এখন সে কিন্তু এই 4 মাস অভ্যাস করে ফেললো সকাল 10টায় উঠে। এখন পরীক্ষা যেহেতু 10টায়, এই পরীক্ষার দিন সে উঠলো কয়টায়, 8টায় উঠলো, তাহলে তার কিন্তু নর্মাল যে রিদম, সার্কাডিয়ান রিদম যেটা বলি, সেটা কিন্তু ঠিকঠাক থাকবে না এবং তার পরীক্ষা খারাপ হবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে রাত জেগে পড়ো ভালো কথা, কিন্তু সকালে ওঠার অভ্যাসটা তোমার প্রথম থেকেই করা উচিত, এবং সেটা অবশ্যই 7টার আগে। এর কারণ হচ্ছে তুমি কিন্তু পরীক্ষার দিন 7টার আগেই উঠবা, তাই এই 3 মাস তুমি ভিন্ন ভাবে পড়লা, পরীক্ষার দিন চেঞ্জ করলে হবে না। সো এই কাজটা করতে পারো। হ্যাঁ, আমিও একটু অ্যাড করতে চাই, কোচিং সেন্টার গুলো একটু সকালের ব্যাচে ভর্তি হলে ভালো। আমি যেটা মনে করি, আমিও আমার পার্সোনালি সবসময় সকালের ব্যাচে ভর্তি হতাম। যে আমি যেমন যে কোচিং সেন্টারে ছিলাম 8টার ব্যাচে ভর্তি হতাম, আমার যে স্টুডেন্ট আছে বলতাম যে কোচিং সেন্টারে 7টার ব্যাচে ভর্তি হও। কারণ আসলে অ্যাডমিশন টাইমটাই আমার কাছে মনে হয় যে এই টাইমটা খুব সফিস্টিকেটেড। যেমন একজন একটা প্রশ্ন করেছে যে, ভাইয়া হাউ টু ডু স্ট্রেস ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয় যে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা করা উচিত, যে যে ধর্মের, সেই ধর্মের যে ধর্মের যে নীতি সেগুলো অনুসরণ করা। তুমি যদি মুসলমান হও, সবসময় নামাজের মধ্যে থাকা। তুমি যদি যে ধর্মেরই হও, সেই ধর্মের নীতিগুলো অবলম্বন করা। কারণ অ্যাডমিশন টাইম স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আসলে, আর একটা জিনিস সত্যি যে অ্যাডমিশন টাইমে পড়ালেখার পাশাপাশি ভাগ্যেরও একটু সহযোগিতা দরকার হয়। তো অলমাইটির কাছে সব সময় যে চেতে হবে যে না, সে যেন এই টাইমটা তোমাকে হেল্প করে। সো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আসলে এই জিনিসটা করা উচিত যে তুমি পড়ালেখার পাশাপাশি একটা নর্মাল শিডিউল মেনটেন করো, তোমার ঘুমটা ঠিক রাখো। আর সব সময় যদি মুসলমান হও, অবশ্যই নামাজটা ঠিক রাখতে হবে, যেন তোমার সব সময় সাহায্য চেতে হবে আল্লাহর কাছে যে না, সে যেন হেল্প করে। কারণ এই টাইমটা আসলে ভাগ্য অনেক বড় একটা প্লে রোল করে। তো অনেকক্ষণ, 1 ঘন্টা প্রায় আমাদের লাইভ হয়ে গেল, এবং ভাইয়া হচ্ছে হাতে ধরে রাখছে ফোন। ভাইয়ার অনেক কষ্ট হচ্ছে। আমি ভাইয়াকে একটা লাস্ট কোশ্চেন করতে চাই। ভাইয়া ঢাকায় ছিলেন, ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজশাহীতে স্টুডেন্ট পড়াতে যেতেন, যেহেতু রয়্যাল একাডেমির সাথে যুক্ত ছিলেন। এখন আপনি প্রায় সম্ভবত 2 থেকে 2.5 বছর ধরে রাজশাহী আছেন, এবং সেখানে ফাহাদ একাডেমি ফর বায়োলজি প্রতিষ্ঠা করেছেন। এবং মহান আল্লাহ তাআলার রহমতে মোটামুটি ভালোই চলছে সেই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিয়ে আপনার কত দূর যাওয়ার ইচ্ছা, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বর্তমানে আমার মতো মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক খুশি একটা সংবাদ যে ভাইয়া এমফিল করছে অ্যানাটমিতে। এবছর ভাইয়া ভর্তি হয়েছে এমফিল অ্যানাটমিতে, ভাইয়াকে জন্য কংগ্রাচুলেশন। তো অ্যানাটমিতে যে ভাই এমফিল করছে, মেডিকেল স্টুডেন্টদের জন্য আপনার কি কি করার ইচ্ছা আছে সামনে, বা এই অ্যানাটমিটা নিয়ে আপনার প্ল্যান কতটুকু? তো এই 2টা প্রশ্ন, একটা হচ্ছে আপনার একাডেমি নিয়ে আপনার প্ল্যান, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই মেডিকেল অ্যাডমিশন, মানে মেডিকেল সেক্টরটায়, মেডিকেল এডুকেশন সেক্টরটায়, মানে আপনি কি কি স্টেপ নিতে চান আমাদের স্টুডেন্টদের জন্য? আচ্ছা, ধন্যবাদ। শুরুতেই বলি, আমি সবসময় আমার ভালো লাগাটাকে কিন্তু প্রাধান্য দিয়ে এসেছি, এবং এতে আমি অ্যাকচুয়ালি বাধার সম্মুখীন হয়েছি আমার আব্বা আম্মার কাছ থেকে।
আমার ওয়াইফ, ও আমার শ্বশুর শাশুড়ি তারাও ব্যাপারটা প্রথম দিকে পছন্দ করেনি যে তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়ে কেন বায়োলজি পড়াবে বা এরকম একটা। তো আমার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমার পড়াতে ভাল লাগে। তো এখন তারা যেটা আমাকে বলতো যে পড়াতে ভালো লাগে তাহলে তুমি মেডিকেলেও তো স্টুডেন্ট পড়ানো যায়, তুমি টিচার হও বা এরকম কিছু হও, কিন্তু তুমি মেডিকেল প্রফেশনে থাকো। তো মজার বিষয় হচ্ছে আমি যে এমফিলে চান্স পেলাম, প্রিপারেশন অ্যাকচুয়ালি আমি যেহেতু বায়োলজি পড়াতে পড়াতে আমি কিন্তু যেহেতু অনেক স্টাডি করতাম, ওই একটা জিনিসের উপর অনেক কিছু পড়তাম। তো আল্লাহ তাআলার রহমত যে এবছর আমার হয়ে গেছে। তো 2 বছর পর যদি এমফিল ঠিকঠাক আমার হয়ে যায়, তাহলে হয়তো বা নামের পাশে আরো কিছু দু একটা টাইটেল লাগাতে পারবো। তো আমি প্রথমে একটু আমার একাডেমি নিয়ে যদি বলি, এটার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, যেটা আমার সুযোগ ছিল সেখানে যাওয়ার, কিন্তু আমি ওটা স্যাক্রিফাইস করেছি অনেকের অনেক কথা শুনেও। কারণ আমার কাছে মনে হয়েছে যে না, আমি এটা ভালো পারছি, আমি এটাতেই থাকবো। যদি এমন হয় কখনো আমি পড়াতে নাও পারি, হলো যে না সব প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল, তখনও হয়তো বা আমি অনলাইনে, যেটা এখন বিভিন্ন টিচার, আমি স্মরণ করব চমক ভাইকে, আমি খুব পছন্দ করি এই লোকটাকে। তো আমি ট্রাই করব যে ল্যাকিংসটা বাংলাদেশের আছে যে কমপ্লিট নাই, তো আমি অন্তত যেটা ধরবো বা যে অধ্যায় ধরবো তার কমপ্লিট কিছু একটা ভবিষ্যতে করব। এবং আমি যদি অ্যাকচুয়ালি এই এই প্রাইভেট পড়ানো ধরো 5 বছর পর যদি আমি ছেড়েও দেই, তো ছেড়ে দেওয়ার পর আমি হয়তো বা যদি 5 বছর না পড়াই তাহলে আমি এই জিনিসগুলো ভুলে যাব। তো যখনই আমি আমার অফলাইন পড়াটা বাদ দিব, সেটা যদি 2 বছর পর হয়, তারপরেই আমি অনলাইনে ট্রাই করব যে আমি যেভাবে অ্যাকচুয়ালি পড়াই সবগুলো দেওয়ার পাশাপাশি এখন থেকে তো অন্য দিক দিয়ে চেষ্টাগুলো থাকবেই। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে উপরালাই। ভাইয়া কি লাইভ থেকে, মানে ভাইয়ার কি নেট কানেকশন চলে গেল? আচ্ছা, ভাইয়ার নেট কানেকশন, ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আমরা ভাইয়াকে আবার আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছি। আমরা ভাইয়াকে আবার যুক্ত করার চেষ্টা করছি। তো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছো তারা চলে যেও না কোথাও, আমরা ভাইয়াকে যুক্ত করার চেষ্টা করছি। আমরা আমাদের যুক্ত হওয়ার জন্য লিঙ্কটা ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, ভাইয়া অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। তো যারা জানো না, ভাইয়া কিন্তু অ্যানাটমিতে এমফিল করছে, এবং আমাদের মেডিকেলে ঢোকার পর, মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়ার পর, তোমার মেডিকেলে যখন ক্লাস শুরু হবে, তখন প্রথম যে ক্লাসগুলো থাকে 3টা সাবজেক্টের উপর আমরা পড়ালেখা করি। একটা বলে অ্যানাটমি, তারপর একটা নাম ফিজিওলজি, এবং পরেরটার নাম বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিটা কিন্তু মেডিকেলের জন্য সবচেয়ে কঠিন যে সাবজেক্টটা বলা হয়, সেটি হচ্ছে যে অ্যানাটমিটা বলা হয়। তো অ্যানাটমিটা হচ্ছে সবচেয়ে কঠিন, এবং অ্যানাটমিটা নিয়ে স্টুডেন্টদের অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা হয়তো আমার প্লে লিস্টটা দেখেছো যে আসল অস্থি দেখে শিখি, সেখানে আমি তোমাদের আসল অস্থি গুলো দেখিয়েছি, রিয়াল বোনস গুলো দেখে পড়িয়েছি। আমাদের কিন্তু সেই বোনস গুলো সম্পর্কে ইন ডিটেলস পড়তে হয়। সো আমরা হচ্ছে যে এই ইন ডিটেলস পড়তে, এবং অ্যানাটমিটা অনেক ফাস্ট থাকে একটা। আমার ইউটিউব চ্যানেলের নাম কি জিজ্ঞেস করছে রাহাত খন্দকার, আমার ইউটিউব চ্যানেলের নাম সাদিকুর সাদাব। ভাইয়া চলে আসছে আবার আমাদের মাঝে। আচ্ছা, নেটের গ্রামে তো নেটের খুব প্রবলেম। আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমি যেখানে ছিলাম যে আমার ইচ্ছা যে যতদিন অ্যাকচুয়ালি সুস্থ সবল আছি, ইনশাল্লাহ আমি এটা চালিয়ে যাব। পাশাপাশি এমফিলের যে বিষয়টা, অ্যাকচুয়ালি যেহেতু পড়াতে ভালো লাগে এবং আমার একটা কিন্তু মনে মনে টার্গেট ছিল, আমি একটু পড়াশোনা করেছিলাম এটার জন্য, এবং আল্লাহ তাআলা আমাকে যেহেতু সুযোগ করে দিয়েছে, তো আমার প্রথম থেকেই টার্গেট হচ্ছে আমাদের কিন্তু এমফিলে পড়াশোনায় অ্যানাটমির সাথে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এটাও পড়তে হয়। এবং তুমি ভালো করেই জানো মেডিকেলে যখন চান্স পায় কোন স্টুডেন্ট, প্রথম 6 মাস কিন্তু সে একটা মানে এরা আসলে বলে বোঝানো ঘুরতে থাকে, মাথা ঘুরতে থাকে আসলে ওই টাইম। যাবে না, কি করতে হবে না হবে সে কিছুই বোঝে না। আমি কৃতজ্ঞ আমার মেন্টরদের প্রতি। আমি যখন কোচিং করেছিলাম, তো আমি যখন চান্স পাই, তো চান্স পাওয়ার পর ওনারা কিন্তু ইয়ে করেছিলেন, মেডিকেলের প্রি মেডিকেল ক্লাস নিয়েছিলেন, এবং যেটা আমাকে প্রচুর হেল্প করেছে। সেই থেকে আমি রাজশাহীতে
রয়্যাল কোচিং এর যে সম্মানিত পরিচালক, ওনাকে কিন্তু আমি বলেছিলাম যে ভাইয়া এরকম কিছু করা যায় কিনা। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে রাজশাহীতে কিন্তু ওনারাই যারা চান্স পেয়েছে তাদেরকে কিন্তু এবছরে পড়িয়েছেন। আমিও একদিন একটা ক্লাস নিয়েছি, কিন্তু এখন আমার মনে হলো আমি মেডিকেলের ক্লাসগুলো কিন্তু নিতে চাইতাম, কিন্তু সত্যি কথা কি যে আমি নিলে হয়তোবা মানুষ হাসতে পারে, আমি তো এমবিবিএস পাশ করেছি, কি নিব না নিব। তো এখন যেহেতু একটা কোর্সে আমি চান্স পেলাম, তো আমার কাছে মনে হয় বা আমার যেটা ইচ্ছা যে অ্যানাটমির অন্তত পুরো না হলেও আমি শুরু করব ফার্স্ট প্রফ থেকে, বিশেষ করে ফার্স্ট কার্ড থেকে, যে একটা স্টুডেন্ট আমার কাছে ধরো পড়ে সে যদি আল্লাহর রহমতে চান্স পায়, সে যাতে আরো পরবর্তী টাইমটা আমার এই ভিডিও দেখে দেখি সে উপকৃত হয়। সো অ্যানাটমির পুরো প্লেলিস্টটা মানে একদম কমপ্লিটলি ডিটেইলস। এবং আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যদিও আমরা কিন্তু এভাবে পড়ি নাই সাদাব, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে পড়া উচিত। যেমন দেখো, একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠলো, তো আমি যেমন তাকে বললাম না যে তোমার যদি প্যাশন হয় যে তুমি মেডিকেলে পড়বা, তাহলে তোমার প্রশ্ন ব্যাংক এখন কেনা উচিত। তো খেয়াল করে দেখো ভাই, এমবিবিএস কিন্তু আলটিমেটলি সবাই পাস করবে, বলে যে গরু ঢুকলেও নাকি সে ডাক্তার হয়ে বের হয়। তো কিন্তু আমাদের কিন্তু মেইন কম্পিটিশনটা শুরু হয় পোস্ট গ্রাজুয়েশনে। কেউ আচ্ছা। এফসিপিএস করেন, কেউ এমডি করে, কেউ এমফিল করে। এবং এফসিপিএস এরও কিন্তু ভাই নানা সাবজেক্ট আছে, তোমার স্কোরের উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাবে। তো মেইন কম্পিটিশন কিন্তু সেখানে। বাট সেখানে ওই এমডি তে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু এই যে 5 বছর যে সাবজেক্ট গুলো পড়া হলো, সেই সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো একই ভাবে আমি বলতে চাই যে আজকে ধরো একটা স্টুডেন্ট থোরাক্স পড়ছে, সে হার্ট পড়ছে বা স্টারনাম পড়ছে, তাহলে এই স্টারনাম থেকে এমফিলে বা এমডি তে বা যে পোস্ট গ্রাজুয়েশনের কোনো পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে, সেটা যদি তারা এখন থেকেই পড়ে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালো করবে ওইখানে। কেন এটা হয়, আমি আমি এর জন্য আমি এর একটা সাক্ষী। সেটা হচ্ছে আমি আমার ফার্স্ট ইয়ারে যেভাবে পড়েছিলাম, বিলিভ করবা, আমার অনেক বই আমি ফার্স্ট প্রফের পর বিক্রি করে দিয়েছিলাম। ওকে, এমনকি আমার খাতা টাতা সব হারিয়ে ফেলেছিলাম। তো ভাই, আমি ফার্স্ট প্রফের পড়াগুলো সুন্দর সুন্দর নোট করে পড়ছি, কিন্তু যখন আমি এমবিবিএস এর পর দেখলাম যে ওইটাই আমাকে পড়তে হচ্ছে, কিন্তু ওই নোট কিন্তু আমার কাছে নাই। নাই। তখন আমি কি করলাম, আবার নতুন করে পড়লাম, কারণ 5 বছরের ব্যাপারটা কিন্তু আমি ভুলে গেছি। ইন্টারমিডিয়েটে কি হয়, 2 বছর পড়েছি, পরের বছরই তো অ্যাডমিশন, এটা মনে থাকে, কিন্তু 5 বছর পর তো আর ভাই সব মনে থাকে না। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে যারা এবার ফার্স্ট প্রপ দিবে বা নিউ মেডিকেলের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো, তোমরা তোমরা অবশ্যই যেগুলো খুব ইন্টারেস্টিং টপিক তোমরা খুব সুন্দরভাবে মনে রাখছো, তোমার একটা এমবিবিএস এর ডায়েরি থাক, সেখানে অ্যানাটমি দিয়ে একটা সাবজেক্ট লেখা থাক, যে জিনিসগুলো তুমি টেকনিক্যালি এখন মনে রাখছো সেটা তুমি ভাই লিখে রাখো। এতে করে যে কাজটা হবে যে পোস্ট গ্রাজুয়েশনের সময় তোমার আর নতুন করে না, বরং এটাই যদি রিভাইজ দাও খুব দ্রুত কিন্তু যেটা মনে পড়বে। যেমন আমি যদি বলি সাদাব, তুমি এখন ক্লাস 10-এর বইটা, 10-এর বায়োলজি বইটা পড়ো, তুমি দেখবা তুমি কিন্তু আমাকে বলবা ভাই আমাকে শুধু একটা দিন সময় দেন, আমি ঝরঝরা করে দিব। এই কনফিডেন্স তোমার কিন্তু আছে, তাই না? তো সিমিলারলি কিন্তু ওই একই ব্যাপারটা যে এমবিবিএস এর তুমি আগে যেটা পড়ছো ওটাই যদি তুমি আবার পড়ো, তোমার রিভিশনটা কিন্তু খুব দ্রুত হবে। তো আমি ইনশাআল্লাহ এই কাজটা করব যে এখন আমার ফাহাদ একাডেমি ফর বায়োলজিতে এমবিবিএস এর আলাদা একটা প্লেলিস্ট আছে, কিন্তু যখন এটা একটু বড় হবে আমি হয়তোবা একটা খুলেছি গ্রুপ ফাহাদ ভাই এমবিবিএস। তো এমবিবিএস। এটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে আমি মেডিকেলের সবকিছু আপলোড দিব ইনশাআল্লাহ। ভাই আপনার আইডিয়াটা কিন্তু খুবই দারুণ, মানে এই জিনিসটা নিয়ে আমি ফার্স্ট শুনলাম কেউ কথা, এই আইডিয়াটা আমিও যদি ফার্স্টে পেতাম আমিও অ্যাপ্লাই করতাম। এবং এই না জিনিসটা এটা কিন্তু তো ইউএসএমএল এর ক্ষেত্রে, ইউএসএমএল এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে। যেমন ইন্ডিয়াতে কিন্তু ওরা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ইউএসএমএল এর প্রিপারেশন নেয়, এবং ওরা কিন্তু মেইন বইয়ের পাশাপাশি ইউএসএমএল এর বইটা রাখে। সো ওরা যখন থোরাক্স কাট পড়ে সাথে ওরা ইউ ওয়ার্ল্ড থেকে দেখে নেয় যে ইউএসএমএল কোন কোন প্রশ্নগুলো ইউএসএমএল এর জন্য লাগবে। তো এটা খুব ভালো একটা কথা বলেছেন আপনি। আসলেই আমাদের ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে এফসিপিএস বা এমডি প্রিপারেশনটা যদি আমরা একটু বা একটু নলেজে থাকে, তখন কিন্তু আর এইরকম একটা হতাশার মধ্যে পাওয়া লাগে না আফটার এমবিবিএস, যে কই যাব, কি করব, কোন স্যারের বাসায় যাব, এই যে প্রবলেম গুলো, এই প্রবলেম গুলো থেকে উত্তরণ পাবে মানুষ। খুব ভালো একটা আইডিয়া কথা ভাইয়া হুম বলেছেন। এবং আপনার চ্যানেলটা যেন এভাবে গ্রো করতে পারেন, তাহলে অনেক স্টুডেন্ট এখান থেকে উপকৃত হবে। হুম। আরেকটা প্রশ্ন এক ছেলে কয়েকবার করেছে যে আপনার যে বই আছে ফিনিশিং টাচ, জিকে ফিনিশিং টাচ, এই বইটা সে কুরিয়ারে কিভাবে পেতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার যে জিকে ফিনিশিং টাচ এই বইটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল দুটা মিলেই কিন্তু আছে। তো যদি কারো টার্গেট থাকে শুধু মেডিকেল প্রিপারেশন নিবে, তাহলে তো বাংলাদেশের বিষয়টা এখানে আছেই। কিন্তু আমি এবছর যেটা প্ল্যান করেছি যে এবছর বাংলাদেশের জন্য, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশনের জন্য
বইটাকে কনসাইজ করে আরো একটু আমি ছোট করব, যাতে ওরা দেখে ভয় না পায়। যদিও বইটা খুব বেশি বড় না, বাট তারপরেও একটা স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ভার্সিটিতেও পরীক্ষা দিতে পারে, তো ইন্টারন্যাশনাল পার্টটাও কিন্তু তার কাজে লাগবে। এবং আমার এই বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি বিসিএস প্রিপারেশন যখন নিয়েছিলাম, তো যে টেকনিক গুলো শিখেছি, পাশাপাশি আমি নিজেও কিছু টেকনিক বানাতাম। আমার ওই পুরো বই জুড়ে শুধু টেকনিকই আলোচনা করা আছে, গল্প দিয়ে আলোচনা করা আছে, মানে যেভাবে জিনিসটা সহজে মনে রাখা যায়। তো এখন কুরিয়ারের যেটা বিষয়, আমি তো আমার গ্রামের বাসায়, আর আমার আগের বছরের যে এডিশনের বইটা, যদিও আমি এমন ভাবে বইটাকে সাজিয়েছি, সাম্প্রতিক কোনো তথ্য দেইনি, অর্থাৎ যে তথ্যগুলো চেঞ্জ হতে পারে এরকম তথ্য দেইনি, তাই ওই বইটার কোনো এডিশন হয়তো বা 3 বছরেও করতে হবে না। তো ওই বইটা কুরিয়ারে এখন আসলে পসিবল না, বিকজ বইটা টোটালি রাজশাহীতে, যখন হয়তো বা লকডাউন খুলবে তখন এটা পসিবল, এছাড়া পসিবল না এখন। ভাইয়ের তো খুব সম্ভবত বায়োলজিও একটা ফিনিশিং টাচ রয়েছে, বায়োলজি ফিনিশিং টাচ। বায়োলজি ফিনিশিং টাচের যেটা বিষয়, এটা মানে খুব আমার কাছে মনে হয় এটা বিখ্যাত, বিকজ এই বইটা থেকে আমি পরপর 2 বছর আমি এটা রান করেছিলাম। তো 30টার মধ্যে দেখা গেল 28-29টা প্রশ্ন হুবহু কমন পড়েছিল। যারা এই বইটা পড়েছে একমাত্র তারাই ভালো বলতে পারবে। এবং এই বইটা যেমন খুলনার কথা যদি বলি, খুলনার অনেক টিচার এখন এই বইটা পড়ায়, জাস্ট ওই বইটা সম্বল করেই তারা প্রাইভেট টিউশন করছে, কপি করে নিজের নামে চালাচ্ছে, বিকজ আমি ওই সময় খুলনায় ক্লাস নিতাম। তো মাশাল্লাহ, যেহেতু আমি আগে আমার যখন প্রাইভেট ব্যাচ ছিল না সাদাব, আমি যখন হুম, অ্যাকচুয়ালি জি। রয়্যালে ক্লাস নিয়েছিলাম, শুধু আমার প্রাইভেট ব্যাচ ছিল না, তখন রয়্যালের স্টুডেন্টটাই কিন্তু ছিল আমার মেইন টার্গেট। এই বইটা কিন্তু আমি বাজারে বা কোথাও বিক্রি করি নাই, এটা শুধুমাত্র আমি রয়্যাল কোচিং এর স্টুডেন্টের জন্যই বানিয়েছিলাম। বাট যখন আমি আলাদা আমার নিজের পার্সোনাল ব্যাচ তৈরি করলাম, তখন ওই জিনিসটাকে এডিট করার বা এই সময়গুলো কিন্তু আর আমি পেয়ে উঠি নাই, তাই রিসেন্ট 2 বছর ধরে আমি ওই বইটার পাবলিশ করিনি। তো আমার ইচ্ছা আছে কিছুদিন পর হয়তো বা বায়োলজির এই বইগুলো না সব চেঞ্জ হয়ে যাবে, যতটুকু আমি জানি। তো চেঞ্জ হয়ে গেলে জিনিসগুলো আবার লিখতে হবে। এবং বেসিক্যালি ইউটিউবে যে ভিডিওগুলো করছি আমি, এটা নিয়েও হতাশ, একটু স্লো যাচ্ছি, একটাই কারণ, আমি যদি এখন দ্রুত সব ভিডিওগুলো করি, কিছুদিন পর যদি বই চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাকে আবার কিন্তু ভিডিওগুলো আমার করতে সাথে হবে। যেমন খেয়াল করো, অন্যরকম পাঠশালার কিছু ভিডিও আছে, এই যে এখন আর 14-15 সালের পর ওটা কিন্তু আর খাবে না, তাহলে তাদেরকে আবার খাচ্ছে করতে না। হচ্ছে। তো এই কারণে আমি ভাবলাম যে না, যা করব একটু পরে, একটু ওয়েট করি, এখন যতটুকু না দিলেই নয়, সেটাই দিচ্ছি আর কি। তো বায়োলজি ফিনিশিং টাচ এখন আমি বের করছি না, এর পরিপ্রেক্ষিতে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিনিশিং টাচ এবছর আসার কথা, কিন্তু লকডাউনে আমি কোনো কিছুই নিয়ে আসিনি, আমার কাজ বেশি এগোয়নি আর কি। তবে জিকে আছে, আর ইংলিশের জন্য কিছুটা করছি। লকডাউনে ভাইয়া পুরোপুরি রেস্টিং ফেজে আছে, ভাবি আর হচ্ছে হম। বাচ্চাকে সময় দিচ্ছে। আচ্ছা, আমি জি। একটা লাস্ট প্রশ্ন করে আজকে শেষ করব, সেটা হচ্ছে যে অ্যাজ এ আমি মেডিকেল স্টুডেন্ট, 4th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ভাইয়া প্রায় অনেক বছর ধরে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে থেকে এমবিবিএস এর স্টুডেন্ট পড়াচ্ছে। সো আমি ভাইয়ার কাছে যেটা জানতে চাই যে প্রথম কথা, সবাই বলে মেডিকেলে পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, মানে অনেক নাকি প্রেশার, সারাদিন নাকি পড়ালেখা করা লাগে, সারাদিন নাকি ডেভিডসন মুখে দিয়ে রাখা লাগে। তো মেডিকেলের ডিপ্রেশন, না মেডিকেলের যে পড়ালেখার পাশাপাশি টিউশনটা আসলে কিভাবে চালিয়ে পড়ালেখাটাকে ঠিক রাখা যায়, যে মানে পড়ালেখা প্লাস মেডিকেলের টিউশন, দুইটা জিনিস কিভাবে, একাডেমিক এন্ড টিউশন লাইফ, এই দুইটাকে কিভাবে ঠিক রাখতে পারে স্টুডেন্টরা, এবং হচ্ছে যে মেডিকেলের ডিপ্রেশন নিয়ে যদি একটু কিছু বলতেন। ওকে, এটা একটা ভালো প্রশ্ন, কারণ আমার এই বিষয়ে একটু এক্সপিরিয়েন্স আছে। তো আমার কাছে মনে হয় যে শুধু মেডিকেল না, যারা ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে যারা পড়ে, তো মেডিকেলও ধরো সচ্ছল ফ্যামিলিও আছে, অসচ্ছল মধ্যবিত্ত আছে। তো যারা সচ্ছল তাদের জন্য তো এই বিষয়টা আসলে ভাবতে হয় না, কিন্তু আমার ধরো ভাবতে হয়েছিল। তো অনেক আসলে এটা নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, সবগুলো আসলে শেয়ার না করি। তো প্রথম কথা, যখন ফার্স্ট ইয়ারে কেউ, তোমার বাসা এক জায়গায় ভাই, তুমি কোন ভার্সিটিতে চান্স পাবা, সেখানে কিন্তু নতুন পরিবেশ। দেখো, আমি যখন আমার গ্রামের স্কুলে পড়েছি, সবাই কিন্তু আমার গ্রামে, এবং আমি কিন্তু সবার আচার ব্যবহার জানি যে এদের আচার ব্যবহার এরকমই হবে। যখন আমি কলেজে গেলাম, তখন কিন্তু আমার বিভাগের লোকজন সেটাও কিন্তু অনেকটা ম্যাচ করে। বাট যখন আমি কোনো একটা ভার্সিটিতে যাব, সেখানে কিন্তু পুরো বাংলাদেশের সব লোকজন প্লাস ইন্টারন্যাশনাল লোকজনও তো আসে। তো হ্যাঁ, তো ওই সময় প্রথম দিকে কিন্তু আসলে খাপ খাওয়াটা একটা খুব প্রবলেম হয়েছিল আমার কাছে। যেমন এমনও কিছু ফ্রেন্ড আছে বা এমন কিছু
স্টুডেন্ট আছে যে যারা খুব ভালো বিহেভ করছে, কিন্তু আমার কাছে মনে হলো সে এত খারাপ বিহেভ কেন করছে, অথবা আমি আমার সর্বোচ্চ ভালো বিহেভ করছি, তার কাছে এটা মনে হচ্ছে সে কেন এ ধরনের কথা বললো। সো এটা একটা টাফ হয়। আমি খুব আমার সিনিয়র ভাইদেরকে বলেছিলাম যে একটা টিউশনি দিতে। তো আমি কৃতজ্ঞতা জানাই আমার এক বড় ভাইকে, উনি তাবলিগ করতেন, তো নাম মেনশন করছি না, উনি আমাকে একটা টিউশনি দিয়েছিলেন 3,000 টাকার। তো এটা ছিল আমার প্রথম আর কি মানে প্রাইভেট পড়ানো। তো আমার একটু দরকারও ছিল। আর টিউশনের যেটা বিষয়, আমি যেহেতু রয়্যাল কোচিং এর স্টুডেন্ট ছিলাম, তো আমি ভাগ্যিস ঢাকা রয়্যালে যারা কোচিং করেছিল, এরকম আমার একটা ফ্রেন্ড শাহিদ নাম, আলাউদ্দিন, শাহিদ, এদের সাথে আবার পরিচয় হয়েছিল। ওরা ঢাকা রয়্যালে কোচিং করেছিল। তো গিয়ে আমরা মিট করি, কারণ আমাদের সময় রংপুর রয়্যাল কি করতো, সারা বাংলাদেশের উপর রেজাল্ট দিত। তো আমি একটা পরীক্ষায় 6 নম্বরে ছিলাম, আর দেখতাম যে শাহিদ, আলাউদ্দিন এরা ফার্স্ট হয়েছে, ফোর্থ হয়েছে। তো সেই থেকে যখন চান্স পেলো, আমি জানলাম যে ঢাকা রয়্যাল থেকে ওরা চান্স পেয়েছে, তো আমি খুঁজতাম যে আলাউদ্দিন, শাহিদ কোনটা। তো তাদের সাথে যখন মিট হয়ে যায় আমার, তো তাদের বদৌলতে আমি ঢাকা রয়্যালে যাওয়ার সুযোগ পাই, এবং সেখানে নুর ইসলাম স্যারের সাথে আমি পরিচিত হই। বাট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থাকায় আমাকে কোনো ক্লাস দেওয়া হয়নি। তবে রয়্যালের একটা ভালো ইয়ে ছিল তখন, যে ওরা না ভাইবা নিত, স্টুডেন্ট একটু কম ছিল, কিন্তু ওরা পরীক্ষার পর বা একটা টপিকের উপর ভাইবা নিত। তো আমি ছিলাম অ্যাকচুয়ালি ভাইবা টিচার। তো ভাইবাতে ওরা 300 টাকা করে দিত। তো এই থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে রয়্যালের সাথে পরিচিতি। তো সত্যি কথাটার অর্থে যে টাকা দরকার অনেকেরই, এবং পাশাপাশি যদি একটু নিজে ইনকাম করা যায়, সেক্ষেত্রে পরিবারের উপর একটা বিশাল সাপোর্ট দেওয়া যায়, আর নিজেও অনেক কিছু কিনতে চাইলে কেনা যায়। এজন্য যে কাজটা আমার কাছে মনে হয়, যে বড় ভাইরা আছেন কিছু বা অমায়িক বড় ভাই, তারা যদি হেল্প করে এটা তো বেটার। কিন্তু সব সময়, কারণ আসলে কি, বড় ভাইয়াও তো একটা পড়াতে চায়। তো উনি নিজে না পেলে তোমাকে কোথায় দিবে, বা আর একটা যদি ভালো পায়, কারণ আমরা সব সময় কি মাথায় রাখতাম জানো, ঢাকা শহরে তো যানজট অনেক বেশি। তো আমি আহ, বড় ভাই যদি আমাকে কোনো টিউশনি দেয়, সে দেখা গেল আমি ঢাকা মেডিকেলে পড়ি, উত্তরায় যে টিউশনি সেটা দিবে। তো আমার পক্ষে কি উত্তরায় গিয়ে পড়ানো পসিবল ভাই? না। কিন্তু এই নীলক্ষেতের আশেপাশে টিউশনি গুলা কিন্তু বড় ভাইয়ারাই পড়াতো। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ভাই, এখন বাংলাদেশের ঢাকায় যে বড় বড় কোচিং গুলো, তোমরা যদি এরকম কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো, তাহলে দেখা গেল তুমি ঢাকায় গিয়ে ওই কোচিং এর সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। যেমন সাদাব, তুমি একটা কোচিং এ পড়েছো, এখন তুমি যদি ওই কোচিং এ কন্ট্যাক্ট করো, হয়তোবা ওরা তোমাকে কিন্তু এখন লেকচার নিতে দিবে, তাই না? অবশ্যই এই ব্যাপারটা থাকবে। তো কোচিংটা আমি একটু সাধুবাদ জানাই। বিশেষ আমি অ্যাকচুয়ালি উদ্ভাসে ছিলাম, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে। সানি ভাইয়ের কথা আমি এখানে স্বীকার করছি, আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছেন। তো উদ্ভাসে ক্লাস নিয়ে আমি কিছু তো মেইন ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে ক্লাস নিয়েছিলাম, এই ক্লাস থেকেই তো আমি টাকাটা ইনকাম করেছি, এবং এটার জন্য দরকার কোচিং এ ইনভলভ হওয়া। আর এখনকার কোচিং গুলো কিন্তু এই অপশনটা দেয়, তুমি খেয়াল করে দেখবা। উদ্ভাসে কিন্তু টিচার হতে গেলে তারা একটা পরীক্ষা নেয়। তো এই পরীক্ষায় তারা একটু যাচাই বাছাই করে দেখে। তো যে কেউ, সেটা যে ঢাকা মেডিকেল হতে হবে তা না, যে কোনো মেডিকেলের, যেমন উদ্ভাসে যে প্রত্যয় ভাই যে অন্যরকম পাঠশালায় ক্লাস নিয়েছেন, প্রতীক ভাই, তো উনি তো প্রতীক ঢাকা ভাই মেডিকেলের না, কিন্তু উনি তো তোরা অনেক দিচ্ছিল। ভালো ভালো ভিডিও কিন্তু করেছেন। আচ্ছা, তো এখন এটাই হচ্ছে ব্যাপার, যে যাদের এরকম একটু অসচ্ছলতা আছে, তারা অন্তত কোনো কোচিং এর সাথে যদি রিলেটেড হয়, তাহলে কোচিং এ ক্লাস নিয়েও হয়তো বা সেখান থেকে দুই একটা টিউশন সে ম্যানেজ করতে পারবে। এছাড়া নিজে নিজে বসে বসে তো সে টিউশন ম্যানেজ করতে পারবে না, এবং এটা একটা ভালো দিক। তবে এখানে আমি একটু সতর্ক করে দিই, প্রথম 6 মাস টিউশনের পিছনে না ঘোরাই ভালো। কারণ প্রথম 6 মাস যেখানে কারিকুলাম বুঝতেই চলে যায়, কারণ প্রথম 6 মাস যদি তুমি টিউশনির পিছে ঘুরে তুমি যদি ফেল করে ফেলো, তোমার মধ্যে কিন্তু একটা হতাশা আসবে। কারণ মেডিকেলে কারা চান্স পায় বলো তো? মেডিকেলে চান্স পায় মেধাবী এই স্টুডেন্ট গুলো, দেখবা তাদের স্কুলের ফার্স্ট বয় ছিল, সেকেন্ড বয় ছিল, তারা যখন এসে মেডিকেলে ফেল করবে, এবং এটা তো কমন একটা ডিপ্রেস ব্যাপার, হয়ে এবং যায়। বাপ মা যখন শুনবে তারা কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে। তাই প্রথম 6টা মাস অ্যাকচুয়ালি মেডিকেলের ব্যাপারটা না বোঝা, তারপর সে হয়তোবা ধীরে ধীরে ইনভলভ হতে পারে। এই আম, ভাইয়ার মতামতটা একদম ঠিক। আসলেই হচ্ছে প্রথম 6 মাসটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা যায় আমাদের ফার্স্ট কার্ডের কথা মনে আছে, যে সব ভালো ভালো স্টুডেন্ট যখন দেখলো যে নামের পাশে এফ লেখা, সব মাথা নষ্ট, যে কেন আমার নামের পাশে এফ থাকবে। এবং যদি ঢাকার বাইরে থেকে যারা আসে, তারা যদি কোচিং সেন্টার গুলো ইনভলভ না হয়, তখন দেখা যায় এক্সপোজার পাওয়া যায় না। অন্তত কিছু কোচিং সেন্টারে ইনভলভ হলে এক্সপোজার পাওয়া যায়, সেখান থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসে, যে সেখান থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসে। না হলে দেখা যায় ঢাকার বাইরে থেকে এসে বা কোন জায়গার বাইরে থেকে এসে স্টুডেন্ট পাওয়া সহজ হয় না। সো
আমরা অনেক কথা বললাম, অনেক আলোচনা হলো, আমিও ভাইয়া থেকে অনেক কিছু শিখলাম। কালকে যখন ভাইয়াকে বললাম যে ভাই একটা লাইভ সেশনে যাই, তখন আসলে ভাইয়াও কনফিউজ ছিল, আমিও কনফিউজ ছিলাম, এবং আমরা কত মিনিট লাইভ করব সেটা চিন্তা করছিলাম। বাট এখন কথা বলতে বলতে যে কোথায় 1.5 ঘন্টা চলে গেল আমিও বুঝতে পারিনি, আশা করি ভাইয়াও বুঝতে পারিনি। এবং ভাইয়া অনেক কষ্ট করে আমাদের সাথে লাইভে আছে গ্রাম থেকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা রাজশাহী থেকে শুরু করে উত্তরবঙ্গে রয়েছে তারা অবশ্যই ফাহাদ ভাইয়ের সেন্টারে মাঝে মাঝে একটু ঘুরে যাবে, কারণ ফাহাদ ভাইয়া যেভাবে অসাধারণ ভাবে পড়ায়, ধীরে ধীরে যেভাবে দেখাচ্ছে ওনার ইউটিউব ভিডিও গুলো আমিও দেখি, তো আসলেও একটা হয়তো ভাই একটা রেভলিউশন নিয়ে আসবে বাংলাদেশের টিচিং সেক্টরে। এবং আমি পার্সোনালি ভাইয়াকে বলবো যে এমফিল শেষ হওয়ার পর মেডিকেল সেক্টরটা নিয়ে একটু কাজ করার জন্য, কারণ এই সেক্টরে বিশেষ করে অ্যানাটমিটা একটা অবহেলিত সেক্টর রয়েছে, এই সেক্টরটা নিয়ে যেন ভাইয়া কাজ করে। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং যারা আমাদের সাথে লাইভে কন্টিনিউয়াস ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেকের কমেন্টের উত্তর হয়তো দেওয়া যায়নি, কিন্তু আশা করি আমরা যে আলোচনা করছি সেখান থেকে তোমরা তোমাদের উত্তরগুলো পেয়ে গিয়েছো। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাদা, তোমাকেও ভালো থেকো। আর যারা দেখছিলে তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা নেক্সট হয়তো আরেকদিন লাইভ নিয়ে আসব অন্য কাউকে নিয়ে, সো কাদের সাথে লাইভ হবে এবং কাকে আমরা লাইভে আনছি জানার জন্য যুক্ত থাকো আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে। এবং যারা এখনো আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলো। তারিকুল সাদাব দিয়ে সার্চ দাও, ফাহাদ ভাইয়ের ইউটিউবে সাবস্ক্রাইব না করলে ফাহাদ ভাইয়ের ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলো। কারণ আমরা আসলে চাই তোমাদের সাথে নলেজ শেয়ার করতে, এবং নলেজ শেয়ারে তোমরা আমাদের পাশে থাকো। এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যারা লাইভে যুক্ত ছিলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভ ভিডিওটি থাকছে আমার পেজে, তোমরা লাইভটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও কিছু যদি মিস করে থাকো। তো থ্যাংক ইউ অল, এবং ঈদ মোবারক।